আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। এইচএসসি 26, 27 অথবা আপকামিং 28 ব্যাচ একটা ক্লাসে তাহারেই পড়ে মনে পুরো কবিতাটা লাইন বাই লাইন, সিকিউ, এমসিকিউ, এইচএসসি বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার কোশ্চেন, ভার্সিটি অ্যাডমিশনের জন্য এমসিকিউ এ টু জেড আমরা একটা ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করব। তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। এটা লিখছে কি সুফিয়া কামাল। সো এই কবি পরিচিতি থেকে শুরু করে পুরো কবিতাটার জানার জন্য, পুরো কবিতাটা শেখার জন্য আমাদের যা কিছু লাগবে, ভাইকে জাস্ট 1 ঘন্টা সময় দিবা। এই 1 ঘন্টার মধ্যে আমি তোমার থেকে জাস্ট আমাকে 1 ঘন্টার সময় দাও। এই 1 ঘন্টার মধ্যে পুরো কবিতাটার পুরো লাইন বাই লাইন ব্যাখ্যা, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, শব্দার্থ, আমার এইচএসসির বোর্ড কোশ্চেন, এরপরে ভার্সিটির জন্য যে এমসিগুলো আসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভার্সিটির এ টু জেড আমরা একটা ক্লাসে শেষ করব। তোমরা যখনই ক্লাসটা করো না কেন, যারা ফেসবুক থেকে করো, যারা ইউটিউব থেকে করো, যেখান থেকেই করো না কেন, জাস্ট তুমি 1 ঘন্টায় ক্লাসটা করবা। তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে এই ক্লাসের 1% তোমাদের প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। আমাদের এই তাহারেই পড়ে মনের দারুণ একটা ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাচ্ছে স্বাগতম। আমি শুরুতে বলে রাখি, এই ক্লাসে ভাই অনেক দুষ্টমি করে পড়াবো। তোমার কাজ হচ্ছে জাস্ট, আমার কাজ তুমি আমাকে 1 ঘন্টা, তোমার কাজ আগামী 1 ঘন্টা তুমি আমাকে সময় দেওয়া, আর আমার কাজ হলো জাস্ট 1 ঘন্টা তুমি আমাকে টাইম দাও। আমি এর বিনিময় পুরো কবিতাটার এ টু জেড আমি তোমাকে কভার করে দেবো ইনশাআল্লাহ। আমাদের এই ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম। জাস্ট আমি একটু ছোট্ট করে তোমাদেরকে দেখাই দিচ্ছি, তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। জাস্ট দেখলে আমাদের কারো কথা মনে পড়ে যায় না? আমাদের কবি সুফিয়া কামালদারও নিশ্চয়ই কারো না কারো কথা মনে পড়ে গেছে, সেজন্য সে কবিতাটা লিখছে। আমি একটু ক্লাসে শুরুতেই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট এই ক্লাসে কি কি থাকতেছে। পুরো ক্লাস আমরা এইরকম প্রতিটা লাইন বাই লাইন ব্যাখ্যা করে আমরা পড়বো, কারণ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের সিকিউতে অবশ্যই এখান থেকে আসবে। সৃজনশীলের ক কিভাবে আনসার করবা, সৃজনশীলের খ একটা লাইন তুলে দিয়ে বলবে এই লাইনের ব্যাখ্যা কি। সো প্রতিটা লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা সহকারে পড়বো। এখান থেকে এমসিকিউ আসে কিভাবে, এরপরে কবি পরিচিতির যা যা লাগবে আমরা কবি পরিচিতির এ টু জেড পড়বো। এরপর আমার এইচএসসি প্রিভিয়াস অল বোর্ড কোশ্চেন, যেগুলো এইচএসসি 25, অথবা তোমাদের কাছে অনেকের এইচএসসি 25 সালের বোর্ড কোশ্চেন নাইও, 25 সাল 24 সাল আমরা অল বোর্ড কোশ্চেন, এই যে 25 সালের কোশ্চেন, 25 সালের বোর্ড কোশ্চেন আমরা অল বোর্ড কোশ্চেন সলভ করব। এরপরে তোমরা যারা ভবিষ্যতে অ্যাডমিশন টেস্ট দিবা, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবা, এরপর তুমি জাহাঙ্গীরনগরে দিবা, চট্টগ্রামে দিবা, প্রতিটা ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমরা এই ভার্সিটি কোশ্চেনগুলো আমরা সলভ করি, যাতে করে আমাদের অ্যাডভান্স প্রিপারেশন হয়। এরপরে আমরা সৃজনশীল আনসার করার জন্য ভাই জাস্ট সিকিউর কি পয়েন্ট দিব। সিকিউর কি পয়েন্ট জানা থাকলে তোমার এই তাহারই পড়ে মনে কবিতা থেকে যেভাবেই সিকিউ আসুক তুমি পারবা। টেস্ট পেপার থেকে 100-200 সিকিউ সলভ করার কোনো লাভ নাই। আমি জাস্ট কি পয়েন্ট দিয়ে তোমাকে 2টা সিকিউ সলভ করাবো, 3টে সিকিউ সলভ করবো, মোর দেন এনাফ। এগুলা আমাদের এই মেগা তাহারই পড়ে মনের লাইভ শোতে তোমাদের প্রত্যেকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি জাস্ট অনলি 30 সেকেন্ড সময় নিব, জাস্ট অনলি 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডে আমাকে একটু জানিয়ে দাও সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এবং একটু কষ্ট করে তোমাদের অল ফ্রেন্ড যারা যারা আছে তোমাদের কলেজের প্রত্যেকটা ফ্রেন্ডকে মেনশন করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও তোমাদের নিজেদের টাইমে নেয়। বা আবার বলছে হারিয়ে ফেলিও না, এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। যারা ইউটিউব থেকে দেখতেছো লাইক বাটন দিয়ে রাখিও এবং এই ক্লাসটা শেয়ার করে রাখো এবং নিজেদের টাইম নেয়, এবং তোমাদের বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ভাইকে একটু জানাও তোমরা কে কোন ব্যাচ, 26 ব্যাচ, 27 ব্যাচ, কে কোন ব্যাচ, ভাইকে একটু জানাও জাস্ট ক্লাসের শুরুতে। ওকে, সবকিছু ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, আমাকে একটু জানাও তো। ওয়ালাইকুম আসসালাম। সো আমি দেখতে পাচ্ছি আমরা অনেকেই যুক্ত হয়েছি, থ্যাংক ইউ সো মাচ যারা যারা অলরেডি যুক্ত হয়ে গেছো। জাস্ট অনলি 20 সেকেন্ড ভাইকে টাইম দাও, আমি একটু জাস্ট ক্লাসটা শেয়ার করে দিচ্ছি আমাদের প্রতিটা গ্রুপে। তোমাদেরও কাজ হচ্ছে এই ক্লাসটা একটু আমরা প্রত্যেকটা ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও। সবার শেয়ার এবং মেনশন করা ডান হলে ভাইকে জাস্ট একটু লাভ দাও, জাস্ট একটু লাভ দাও, একটু কমেন্ট একটু লাভ দাও। প্রত্যেকে শেয়ার এবং মেনশন করা ডান হলে কমেন্ট একটু লাভ দাও, কেমন? ওকে ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। বিউটি ইসলাম, ওকে ওকে। মিল্লাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ্রা 26 ব্যাচ, ইমন কেমন আছো? ওকে, আল মোমিন ক্লিয়ার, গন্তব্য বহুদূর। ওকে ফাইন, ইফাত, ওকে অনেকেই যুক্ত হয়ে গেছো। জাস্ট তোমরা একটু 10 সেকেন্ড টাইম নিয়ে বাকিদেরকে একটু পৌঁছে দাও। এবং তোমাদেরকে 2টা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, ঠিক আমাদের কিন্তু একটা ফ্রি এক্সাম ব্যাচ 10 দিনের পুরো বাংলা ফার্স্ট পেপার এ টু জেড এক্সাম ব্যাচ অলরেডি লঞ্চ হয়েছে, ফ্রি এক্সাম ব্যাচ। হ্যাঁ, এখানে মেবি আর আমাদের গ্রুপে মেবি 100 সামথিং ঢুকতে পারবা, মেবি অলরেডি 900 সামথিং হয়ে গেছে এরকম। দেখো তো গ্রুপ মেম্বার কত, মেবি 100 সামথিং ঢুকতে পারবা। সো তোমাদের যেসব ফ্রেন্ড এখনো অ্যাড হয়নি ওদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দিও। কালকে আমাদের ফার্স্ট এক্সাম গেছে, কে কত পাইছো? কালকে আমাদের এক্সাম ব্যাচের ফার্স্ট এক্সাম গেছে, আজকে সেকেন্ড এক্সাম। ঠিক রাত 9টায় আমাদের সেকেন্ড এক্সাম বিলাসে এবং প্রতিদান। এই এক্সামে 30-এ যে 30 পাবে, আমি আজকে থেকে লিখে দিলাম, তার বোর্ড পরীক্ষার প্লাস কেউ মিস ঠেকাতে পারবেন ইনশাল্লাহ। যে আমাদের আজকে সেকেন্ড এক্সামে 30-এ 30 পাবে, 30-এ 30 পাবে। যে যদি কেউ 30-এ 25-এর নিচে পাও তোমার প্রস্তুতি যথেষ্ট সমস্যা আছে। যদি কেউ 30-এ যদি মানে 26ও পাও, 27ও পাও, সমস্যা আছে। বাট যারা ভালো
ওরা মোটামুটি 28-এর নিচে কেউ পাবে না, যারা ভালো পড়ো স্টুডেন্ট। আর যারা ব্রিলিয়েন্ট ওরা 30-এ 30 পাবে ইনশাল্লাহ। সো আমাদের এক্সাম রাত 9টায় আছে, এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট, ঠিক রাত 10টায় আমাদের সমাসের ক্লাস আছে, কেউ মিস করবে না ইনশাল্লাহ। সমাসের প্রিভিয়াস বোর্ড কোশ্চেন সলভ হবে। ওকে বেন, আসো তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। সবাই আমরা রেডি? বাবু শূন্য মন্দিরা ভাইকে একটু জানাও তো, সবাই আমরা রেডি? খাদিজা আক্তার ওকে ফেন, তিথি ওকে ফেন, ওকে ওকে, আমরা অনেকেই যুক্ত হয়ে গেছি, জাস্ট একটু বাকিদেরকে মেনশন করে দিই। ওকে আসো তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আচ্ছা এর আগে জাস্ট একটু জানাই রাখি, আমাদের অপরিচিতা বাংলা ব্যাচ এখন আমাদের সেকেন্ড পেপার মিশন চলতেছে ঠিক 22 তারিখ থেকে। আবারও বলছি ঠিক 22 তারিখ থেকে আমাদের ফার্স্ট পেপার মিশন স্টার্টেড। মেবি শুক্রবার পরে কি জানি বার পরে, মেবি 22-23 তারিখ, মেবি না 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 সরি 24। আচ্ছা আমাদের অপরিচিতা বাংলা এখন সেকেন্ড পেপার মিশন চলতেছে, এরপর আমাদের ফার্স্ট পেপার লাইভ মিশন শুরু। যারা এখন আমাদের অপরিচিতা বাংলা ব্যাচ মানে যুক্ত হও নাই, জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে 750 টাকা সেন্ড মানি করে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজের মধ্যে তুমি নক করিও। আবারও বলছি, তোমাদের এইচএসসির পুরো বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, গদ্য পদ্য, নাটক, উপন্যাস, ব্যাকরণ, নির্মিতি, পুরো বাংলা A to Z ইনশাল্লাহ ভাইয়ের সাথে শেষ করবা। এই প্লাসের পুরো দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। যারা এখনো যুক্ত হয়ে যাও, আসো আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচের রুটিন। আজকে হচ্ছে আমাদের 2 নম্বর এক্সাম, বিলাসী এবং প্রতিদান। আমার এই ক্লাসের পর এক্সামটা হবে ঠিক রাত 9টায়। কেমন আসো? আচ্ছা তাহলে আমরা এবার বিসমিল্লাহ বলে শুরু করি। সবাই আমরা রেডি? ওকে, আই থিঙ্ক আমরা মোটামুটি সবাই রেডি। আবার আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। কেমন আসো? তাহলে এই তাহারেই পড়ে মনে কবিতাটার জন্য আমাদেরকে একটু কিছু জিনিস জানতে হবে, কিছু মানুষ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কেমন আসো? আমরা সবাই রেডি? আচ্ছা আমরা একটা মানুষকে দেখতে পাচ্ছি, কে কে চিনে এই মানুষটাকে বলো তো? মোটামুটি তোমরা অনেকেই 2 দিন পর আফসোস করো যে পড়াশোনা করে কি হবে যদি 2019 সালে 20 সালে যদি টিকটক করা শুরু করে দিতাম, তাহলে হয়তো বাস আজকে ল্যাম্বরগিনিস চালাতাম। হ্যাঁ, করো না মাঝে মাঝে আফসোস? আসো এখন এই বিখ্যাত কুখ্যাত যে মানুষটা আছে, এর একটা ডায়ালগ আছে, যে ডায়ালগটা আসলে সুন্দর, মানে যে ডায়ালগটা অনেক চমৎকার একটা ডায়ালগ। কে কে বলতে পারবে? একটা বিখ্যাত ডায়ালগ, যারা এর ফ্যান আছো এখানে, এর ফ্যান ফলোয়ার কেউ আছো এখানে, বিশ্ববিখ্যাত এবং বিশ্বকুখ্যাত টিকটকার ফ্যান ফলোয়ার কেউ আছো? থাকলে একটু রেসপন্স করিও। যে কোনো একটা ডায়ালগ বলে যাও, মানে এই ডায়ালগ আমি তোমাকে আবারও বলছি, আমি তোমার থেকে 1 ঘন্টা টাইম চেয়ে নিচ্ছি। এই 1 ঘন্টা আমি তোমার সাথে অনেক দুষ্টামি করবো, বাট আমার কাজ হচ্ছে এই 1 ঘন্টা তোমার সাথে এমন ভাবে আমি কবিতাটা পড়াবো, এমন ভাবে তোমাকে কাহিনীটা গুলো বলবো যাতে করে পুরো কবিতার কাহিনী তোমার মাথায় সেট হয়ে যায়। তো আগামী 1 ঘন্টা মনোযোগ দিয়ে জাস্ট ভাইয়ের সাথে ক্লাসটা করবো। ওকে আচ্ছা, এর অনেকগুলো ডায়ালগ আছে। একটা ডায়ালগ আজকের কবিতার সাথে রিলেটেড। সে একসময় বলেছিল একটা কথা, শূন্যস্থান পূরণ হয় কিন্তু শূন্যতা কখনো পূরণ হয় না। শূন্যস্থান, ধরো এই যে আমরা বলি না যে একটা লাইন, তাহারেই পড়ে মনে ড্যাশ পারি না কোনো মতে, এখানে শূন্যস্থানে কি বসবে? অপশন থাকে ক, খ, গ, গ, 4টা অপশন থাকে। এই যে শূন্যস্থানটা, কোনো না কোনো একটা অপশন দিয়ে কিন্তু এটা পূরণ হয়ে যায়, এটা ফিল আপ হয়ে যায়, তাই না? কোনো না কোনো অপশন দিয়ে এটা ফিল আপ হয়ে যায়। কিন্তু শূন্যতা, সে আমাকে ছেড়ে চলে গেছে, তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, সে আমাকে ভুলে গেছে, সে আমাকে ছেড়ে চলে গেছে। তার পরিবর্তে ধরো মিম চলে গেছে, তার পরিবর্তে 100টা নতুন মিম আসলো, সেই মিমের শূন্যতা পূরণ হবে? 100টা সাদি আসলে পূরণ হবে? সাদি আয়মান আসলে পূরণ হবে? তটিন আসলে পূরণ হবে? হবে না। এটাই বলছে, শূন্যস্থান পূরণ হয় কিন্তু শূন্যতা কখনো পূরণ হয় না। এটা তোমরা মাথায় রাখবো সবসময়, শূন্যস্থান পূরণ হয়, শূন্যতা কখনো পূরণ হয় না। এই লাইনটা মাথায় রাখবে, আজকের কবিতাতে কাজে লাগবে সব। এরপর আবার তোমাকে সেকেন্ডলি যেটা বুঝতে হবে, আমার একটা কোশ্চেন তোমাদের প্রতি, আমাকে বলো তো, 2টা জাতির কথা বলা হয়েছে এখানে, 2টা জাতির কথা বলা হয়েছে। আমাকে একটু বলো তো 2টা জাতির কথা, একটা হচ্ছে ছেলেরা, একটা হচ্ছে মেয়েরা। কোশ্চেনটার আনসার করো, কে বেশি ঢং করে? কোশ্চেনটার আনসার করো, কে বেশি ঢং করে? আমি জানি এখন ছেলেরা বলবে মেয়েরা, মেয়েরা বলবে ছেলেরা ঢং করে, তাই না? আমি জানি এটা বলবে। আমি তোমাকে কিছু ছবি দেখাচ্ছি, এই ছবিগুলো দেখলে তুমি বুঝতে পারবা। যেমন মনে করো আমি যদি একটা ছবি তুলি, দেখো আমি যদি একটা ছবি তুলি, আমি ছবিটা কেমনে তুলবো? জাস্ট এই যে নর্মালি এইভাবে তুলবো, অথবা কি সর্বোচ্চ গেলে জাস্ট এইভাবে, নর্মালি এইভাবেই ছবি তুলি, এর বাইরে আমি খুব বেশি একটা ছবি তুলি না এইভাবে ইয়াতে, জাস্ট এতটুকুই। কিন্তু তুমি যখন একটা মেয়েকে ছবি তুলতে দিবা, তুমি জাস্ট এখানে দেখো না, মানে হোয়াট ইজ দিস, এক হাত এখানে আরেক হাত, মানে কি এটা কি? এভাবে মেয়েরা আবার এটা তো মেয়েদের কমন, এক হাতে চোখ দিয়ে এভাবে ঢোকে। কি ভাই, কি তুমি কি কানা, ল্যাংলা, লুড়া, কি এই যে এভাবে দি? এটা তো পুরো উল্টে গেছে গা, ওমা হোয়াট ইজ দিস, এটা কি পিছন সাইডের ছবি? এটা কি ধরনের ছবি? ম্যাক্সিমাম এই ধরনের ছবিগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়া দেখতে পাই। তাহলে আমরা এই জিনিসগুলো দেখলেও বুঝতে পারি যে আমাদের কোন জাতিটা ঢং বেশি করে। এখন বলতে পারে যে ভাই আপনি কি তাহারে মনে কবিতাটা পড়াবেন, মানে তাহারে পড়া মনে পড়াবেন নাকি মেয়েদেরকে রোস্ট করতেছেন? আসো কাজে লাগবে। আসো এই যে তোমাদের এই বিশ্ববিখ্যাত মহিলা, একে মোটামুটি তোমরা অনেকে চিনার কথা। দেখবা এর বয়সটা কত, তুমি জাস্ট এই ছবিটা তুমি দেখো, এটা হচ্ছে সুফিয়া কামাল। কে এটা? সুফিয়া কামাল, যে আজকের কবিতা যে লিখছে। তুমি দেখো এখানে তোমার দাদির বয়সে, তোমার দাদির থেকেও বড় হইবে, তোমাদের অনেকের নানি দাদির থেকেও বড় হইব। তুমি দেখো এখানে তার বয়সটা কত, একদম চোখটা বন্ধ করলে তার বয়স 80-র উপরে, চোখটা বন্ধ করি
80 বছরের বেড়ে ছবি তোমার স্টাইলটা দেখো, তুমি 80 বছরের তার ছবি তোলার স্টাইলটা দেখো, মাগো কি এক অবস্থা, মাগো কি এক অবস্থা, গালে হাত দিয়ে মানে কঠিন এক অবস্থা। তাহলে এই আমাদের কে, এটা হচ্ছে আমাদের কবি সুফিয়া কামাল। এরপরে এই যে কবি সুফিয়া কামাল আছে, আচ্ছা এগুলো আমরা কি দেখতে পাচ্ছি বলতো? আমরা একটা মানুষকে দেখতে পাচ্ছি, আমরা ফ্যান, ছোট ফ্যানকে দেখতে পাচ্ছি, বড় ফ্যানকে দেখতে পাচ্ছি, শর্ট ফ্যান, কি এগুলো বলতো? এই কবিতাটা, এই কবিতার মধ্যে দুইটা মানুষের মধ্যকার কথোপকথন, দুইটা মানুষকে নিয়ে এই কবিতাটা বর্ণিত। একটা হচ্ছে আমাদের কবি সুফিয়া কামাল, আর একটা হচ্ছে কবির বিগ ফ্যান, কবির শর্ট ফ্যান। তোমরা মাঝে মাঝে বলো না স্যার বিগ ফ্যান, ভাইয়া বিগ ফ্যান, ভাইয়া বিগ ফ্যান, অপু ভাই বিগ ফ্যান, বলো না মাঝে মাঝে এরকম? অনেকে বিগ ফ্যান বলো না? এই সেম টু সেম এই কবিতাটাও দুইটা মানুষের মধ্যে, একটা হচ্ছে কবি আর একটা হচ্ছে কবির বিগ ফ্যান, কবি শর্ট ফ্যান, এদের মধ্যে। তাহলে এই কবিতাটা কয়টা মানুষ লিখে? দুইটা, একটা হচ্ছে কবি আর একটা হচ্ছে কবি ভক্ত, তাদের দুইজনের মধ্যে একটা সংলাপ। এই জন্য এই কবিতাটাকে বলা হয় সংলাপ নির্ভর কবিতা। কি নির্ভর? সংলাপ নির্ভর। তোমরা যেরকম চ্যাট করো না, হাই কেমন আছো, কি করো, এই যে সংলাপ করো, চ্যাট করো, এই কবিতাটা এরকম একটা চ্যাট। কার কার মধ্যে? কবি সুফিয়া কামাল আর কবির বিগ ফ্যান শর্ট ফ্যানের মধ্যে। এখানে একটা শর্ট টেকনিক মনে রাখবা, এই কবিতা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আছে যে সংলাপ না, কোনটা কবি বলছে আর কোনটা কবির ভক্ত, কবির বিগ ফ্যান বলছে, কবির শর্ট ফ্যান বলছে। মনে রাখবা কিভাবে? যেখানে তুমি বাবা কহিল, সেটা বলছে কে? কবি। আর যেখানে তুমি বাবা কহিলাম, সেটা বলছে কে? কবি ভক্ত। মনে থাকবে, যেখানে তুমি বাবা কহিল সেটা হচ্ছে কবি, আর যেখানেই তুমি বাবা কহিলাম সেটা হচ্ছে কবি ভক্ত। ভাই মনে রাখবো কিভাবে? তুমি দেখো, কবি ভক্ত একটা দুইটা তিনটা চারটা, কহিলাম একটা দুইটা তিনটা চারটা, সারে সারে মিলে গেছে। আর ছোটকা ছোটকা কবি কহিলের লোকে। তাহলে আই থিঙ্ক আমরা এইটুক পর্যন্ত ক্লিয়ার। ক্লিয়ার না সবাই? আমরা আই থিঙ্ক আমরা এইটুক পর্যন্ত আমরা ক্লিয়ার। ওকে ফেনা। এবার আমরা এই কবিতার মূল কথাটা কি, যে ভাই আমরা বুঝছি যে এই কবিতার মধ্যে কবি আর কবি ভক্ত তারা দুজনে চ্যাট করেছে। হ্যাঁ বুঝতে পারছি ভাই, কবিতার মূল কথাটা বলা আসো। এটাও আমি তোমাকে জাস্ট দুইটা ছবি দিয়ে পুরো কবিতার মূল ব্যাখ্যাটা তোমাকে আমি বুঝে দিচ্ছি। দেখো তো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা নিয়ে আমি এক লাইন শুনতে চাই তোমাদের থেকে, জাস্ট ওয়ান লাইন। একটা ছবি আমরা অলরেডি দেখতে পাচ্ছি না স্ক্রিনে, একটা ছবি দেখতে পাচ্ছি, জাস্ট ওয়ান লাইন। দেখো আমরা কি দেখতে পাচ্ছি? একটা খুব সুন্দর একটা যুবক তার ললনাকে নিয়ে, বুকে নিয়ে, কাঁথা গায়ে দিয়ে বেডের উপরে শুয়ে আছে। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি খুব ভালো একটা সময় আমরা দেখতে পাচ্ছি, খুব ভালো টাইম স্পেন্ড করতেছে আমরা। আবার একটু পরে আমরা একই ছবি দেখতে পেলাম, আরে এটা তো আমি, আমি না, আরে এটা তো তুমি, এটা তুমি না? তুমি এরকম সারাদিন বালিশ আঞ্জা করে ধরে এরকম শুয়ে থাকো না তুমি? মানে কি, কাকে জড়িয়ে ধরার বয়সে তুমি বালিশকে জড়িয়ে ধরে ঘুম, এটা তুমি না? বলো তাহলে তুমি না? তুমি। তাহলে এই যে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এটা তো আমি, মানে এটা তুমি সিঙ্গেল, তোমার কেউ নাই, কেউ তোমার সাথে পাত্তা দেয় না, কেউ তোমাকে পাত্তা দেয় না, তুমি মানে মিঙ্গেল না, তুমি সিঙ্গেল। দেখো তো, তাহলে আমরা এই ছবিতে দেখতে পেলাম এই বেডের সাথে একটা বেড়া আছে, খুব আরামে জীবনযাপন করতেছে, কিন্তু এই ছবিতে এই বেডের কোনো বেড়া নাই, খুব কষ্টে খুব দুঃখে তার দিনটা কাটতেছে। আমাদের এই কবিতার মূল কথা হচ্ছে, আমাদের এই কবিতার মূল কথা হচ্ছে, এই যে কবি সুফিয়া কামাল, এই সুফিয়া কামালের জামাই, শীতকালে তার জামাই ছিল আর বসন্তকালে তার জামাই নাই। এটাই কবিতার মূল কথা। কবি সুফিয়া কামালের শীতকালে হেবেডির জামাই ছিল, কিন্তু বসন্তকালে সেবেডির জামাই নাই। এটাই হচ্ছে কবিতার মূল কথা। এই যে তার জামাইটা নাই, এই জন্যই বেডি দুঃখে কষ্টে 1935 সালে কবিতাটা লিখছে, তাহারাই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে, আমার জামাইটা যে নাই, আমি এই দুঃখে কষ্টে আর ভাল লাগতেছে না আমার। তোমাদের যেরকম মাঝে মাঝে মন চায় না, আর এই জীবনে কেউ নেই, কেউ যে আমার একটু বিয়ে করলো না, কেউ যে আমার ফাত্তা দিল না, এই যে তোমাদের যেরকম মনে হয় না, সুফিয়া কামালেরও সেম টু সেম দুঃখে কষ্টে তাহারই পরে মানে কবিতাটা লিখছে। তাহলে আমরা কবিতার মূল ভাবটা বা মূল জিনিসটা থেকে আমরা বুঝতে পারছি। আসো এবার আমরা এই কবিতার মূল ভাবটা, এটা আসলে তোমাদেরকে কেন মূল ভাবটা পড়াই? কবিতার মূল ভাবটা আমরা এই জন্য পড়বো, পুরো কবিতাটা আমরা লাইন বাই লাইন পড়বো, বাট যখন তুমি সৃজনশীল আনসার করবা, যখন তুমি সৃজনশীল আনসার করবা, কি লিখবা সৃজনশীলে? সৃজনশীল কবিতার ব্যাখ্যা লিখবে না, জাস্ট এই মূল ভাবটা লিখবে। আসলে আমরা একটু পড়ি, দেখো সেটা হচ্ছে, তাহারই পরে মানে কবিতাটি লিখছেন কবি সুফিয়া কামাল। এই কবিতাটি লেখার পেছনে অনেক বড় একটা কারণ আছে। 1932 সালে কবি সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের হঠাৎ মৃত্যু হয়ে যায়। তাহলে কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি, কে বলতে পারবা? শহর থেকে দেখতে চাই আমি, প্লিজ যারা রেকর্ড করবা, ক্লাস করে যেমনি করে ইউটিউব থেকে যারা করতেছো, প্রত্যেকে ফার্স্টে লেখো কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি। প্রথম স্বামীর নাম কি বলতো? সৈয়দ নেহাল হোসেন। পরীক্ষাতে আসে, সে কত সালে মারা যায়? সে 1932 সালে মারা যায়। এই মৃত্যুতে কবি সুফিয়া কামাল অনেক বেশি ভেঙে পড়ে। তুমি ভেঙে পড়ো না এইভাবে। যখন কবির স্বামী বেঁচে ছিল তখন তিনি বসন্তকালে অনেক বেশি মজা করতেন, কারণ স্বামী বেঁচে আছে, কত ধরনের মজাইতে সে করতে, তাই না? তোমাদের ড্রিম যেটা, এবং তার মন মেজাজ উৎফুল্ল ছিল।
তার মন মেজা অনেক উৎফুল্ল ছিল জামাই যখন ছিল তার। আগের বসন্তকালগুলোতে কবি অনেক কবিতা, গান এবং বিভিন্ন গল্প রচনা করতেন, কিন্তু তার স্বামীর মারা যাওয়ার ফলে তার মনে যে আঘাত হয়েছে, এই আঘাতের কারণে কবি এখন এই বসন্তকালে আর কোনো কিছুর দিকে মন দিতে পারছেন না। কবি সুফিয়া কামাল একদম উদাসীন হয়ে গেছেন। কবি তার ভক্তদের কথাও তিনি আর মাথায় নিচ্ছেন না। এই বিষয়গুলোর কারণেই এখানে কবিতার নাম দেওয়া হয়েছে তাহারেই পড়ে মনে। তাহারেই বলতে এখানে কবিতার মৃত স্বামীকেই বোঝানোর চেষ্টা করেছেন। আই থিঙ্ক আমরা মূল ভাবটা, কবিতার মূল ভাবটা ক্লিয়ার। অর্থাৎ তার স্বামীকে তার বারবার মনে পড়ে, জন্যই তিনি এখন এই প্রকৃতির সৌন্দর্য উপভোগে মন দিতে পারছেন না। কবি ভক্ত কবিকে বিভিন্ন প্রশ্ন করেছেন যে কবি বসন্তকাল আসার পরও কেন এত মন খারাপ হয়ে আছে, কেন তিনি গুরুত্ব দিচ্ছেন না? কবি ভক্ত দেখছেন যে আগের বসন্তকালগুলোতে কবি অনেক হাসি খুশি ছিল, এই বসন্তকালে সে অনেক বেশি গান রচনা করতেন এবং নিজেও গান গাইতেন, কিন্তু এইবার বসন্তকাল আসার পরেও কবির মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। কবি সুফিয়া কামালের আগের মতোই মন ভার করেছিলেন। এর কারণ হচ্ছে তার স্বামী আকস্মিক মৃত্যু। এই কারণ থেকেই তিনি তাহারই পরে মনে কবিতা রচনা করেন। এটা হচ্ছে কবিতার মূল ভাব, যেটা তোমরা সিকিউতে লিখবা। প্রতিটা সিকিউ যেভাবেই প্রশ্ন আসুক, কবিতা থেকে যে লাইন লিখতে হবে না, জাস্ট এগুলো লিখবে, তাহলে কবিতার মূল ভাবটা আমরা ক্লিয়ার আসো। এবার আমরা পুরো কবিতাটা লাইন বাই লাইন পড়ে স্টার্ট করবো। সব আমরা রেডি? কবিতার মূল জিনিসগুলো আমরা বুঝছি। কবিতার অলরেডি সুফিয়া কামাল আমাদের সাথে ক্লাস করতেছে। থ্যাংক ইউ সুফিয়া কামাল, আসো, আজকে তোমাকে নিয়ে অনেক কিছু হবে। লাইন বাই লাইন ব্যাখ্যা, ওকে ফ্যান, আসো তাহলে আমরা আবার লাইন বাই লাইন শুরু করি। ওকে, সব আমরা রেডি? বাবু সুন্দর একদম মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। এবার একটু মনোযোগ, একদম ফুল মনোযোগ দিয়ে, এতক্ষণ অনেক দুষ্টামি করছি, এবার পুরো মনোযোগ দিয়ে আমরা ক্লাস করবো। জাস্ট অনলি 15 মিনিটস পুরো কবিতার লাইন বাই আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসো, প্রথম কথা, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তবে বন্ধ নয়। আচ্ছা দেখো, হে কবি, তাহলে হে কবি, কবির কইতেছে, কে কইতেছে? কবি ভক্ত। হে কবি নীরব কেন, কি রে কবি? নীরব মানে কি? তা তো চুপচাপ কেন, তুমি এত উদাসীন কেন, তোমার কি হয়েছে কবি? ফাগুন যে এসেছে ধরায়, ফাগুন মানে কি? ফাল্গুন, আমরা কই না ফাগুনের মোহনায় ডিডিডিং ডিডিডিং। ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত যে এসেছে ধরায়। ধরায় মানে কি? পৃথিবীতে। বসন্তে বরিয়া, বরিয়া মানে কি? বরিয়া মানে বরণ করে, বরিয়া মানে কি? বরণ করে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তবা বন্দনায়। তুমি বন্দনা মানে কি? তোমার গান গীতি দিয়ে তুমি বসন্তকে বরণ করে নিবে না। কবি কি হয়েছে তোমার? ও গো কবি কি হয়েছে তোমার? নীরব কেন, তুমি এত চুপচাপ কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া লবে নাকি তবা বন্দনায়। কিরে কবি, তুই কি বসন্তের বরণ করে নিবি না? আসো। কহিল, আমাকে বলো তো, কহিল মানে কে বলছে? পরীক্ষাতে আসবে। কহিল মানে কে বলছে? বলছিলাম কহিল মানে কবি। কহিল সে স্নিগ্ধ আখি তুলি। স্নিগ্ধ আখি মানে কি? কনফার্ম পরীক্ষাতে আসবে, 100 গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি দিলাম, লিখে দিলাম, এটা পরীক্ষাতে আসবে। স্নিগ্ধ আখি মানে কি? স্নিগ্ধ আখি মানে উৎসুক চাহনি। স্নিগ্ধ আখি মানে কি? উৎসুক চাহনি। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, উৎসুক চাহনি মানে কিরে কিরে। দেখবা তুমি ম্যাক্সিমাম দেখবা এই যে উৎসুক চাহনি মানে স্নিগ্ধ আখি মানে কি, বুঝলি? দেখবা ধরো আমি একটা ছেলে, নর্মালি আমি তো ছেলেই, আবার এটা মনে হয় কি, আবার ধরো আবার আমি তো ছেলেই, তো মনে করো একটা ছেলে যদি মনে করো কারোর দিকে তাকায়, ধরো আমার কেউ একটা কথা কইছে, কিরে সুফিয়ান তো সুপ কিনলে, তা আমি কি করবো? আর বন্ধু মন খারাপ। কিন্তু মেয়েরা দেখবা চোখের যে একটা মানে চোখের পাপড়ি দিয়ে একটা ইশারা মারবে, ওই যে কয় না, তার চোখের চাহনি দেখে আমি হয়ে গেলাম পাগল দিশেহারা। এই যে একটা চাহনি দিয়ে দেখবা যারা কিরণ মেলা দেখছে, রাক্ষসী রানী কটকটি যখন একটা চাহনি দিয়ে এইভাবে একটা মায়াবী চাহনি দেয়, এটা কি বলে? স্নিগ্ধ আখি, উৎসুক চাহনি। হ্যাঁ কিরে কিসে কিসে কিসে, হঠাৎ করে ঘুম ভাঙছে তার, কি কইতেছে? দক্ষিণ দূর কি গেছে গুলি। এবার কবি কবিভক্তর কইতেছে কি 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 কিরে, দক্ষিণের দৌড়টা কি খুলে গেছে নি? কিরে মানে দক্ষিণ দৌড় খুলে গেছে মানে হচ্ছে, তুমি দেখবা বসন্তকালে দক্ষিণ দিক থেকে অনেক বাতাস আসতো। তো কবি মানে সুফিয়া কামাল বুঝেছে কিরে দক্ষিণ দৌড় ঘুষে মানে কি দক্ষিণ দিক থেকে গিয়ে বাতাস আসা স্টার্ট করছে। এটা কে বুঝেছে? কবি সুফিয়া কামাল বুঝেছে আর কাছে। এই যে এখানে কবিভক্ত কবিকে হে কবি বলে ডেকেছে, এটা জানিয়ে দিয়েছে এই পৃথিবীতে ফাগুন বা বসন্তকাল এসেছে, তারপরে কবি নীরব কেন? নীরব মানে এখানে কবি কোনো গান কবিতা বা কোনো কিছু রচনা করেন না কেন? আবারও কবিকে জিজ্ঞেস করেছে, তুমি কি তোমার বসন্তের গান রচনা এবং প্রশংসা করে বসন্তকে বরণ করে নিবে না? হ্যাঁ, এরপর কবিতার সেই কলম এবং উৎসুক, হ্যাঁ কমল এবং উৎসুক দৃষ্টি খুলে এটা বললো যে বসন্তের সেই দক্ষিণ বাতাসগুলো আবার বইতে শুরু করছে কিনা, মানে বসন্তের দক্ষিণে বাতাস বইতে শুরু করছে কিনা। এখানে একটা জিনিস মাথায় রাখবা, স্নিগ্ধ আখি মানে কি? উৎসুক চাহনি। যদি অপশন উৎসুক চাহনি না থাকে, তখন তুমি এই যে কোমল যেটা আছে, কোমল চাহনি বা কোমল নেত্র, কোমল চোখ, এটা দিতে পারবা, বাট আগে উৎসুক চাহনি আসো। আচ্ছা, এরপরে আবার ফরেন ল্যান্ডে কি বলছে? এবার ফরে কইতেছে প্রথম দক্ষিণ দুয়ার কি গেছে গুলি। আচ্ছা, এরপরে বলতেছে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? বাতাবি নেবু মানে কি? তোমরা চিনো না? দেখবা বাতাবি নেবু আর কি, বসন্তকাল আসলে বাতাবি নেবুর ফুল ফুটে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি মানে কি? বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? আমের মুকুল মানে আম, মানে আম তো চিনো না? কিটাও চিনাইতে হবে, আম, আম যেটা তুমি খাও, হ্যাঁ
এইভাবে এইভাবে খাও যেটা, এই যে আমের মুকুল, আম দেখবা আম ধরার আগে আমের মধ্যে ছোট ছোট ফুল ধরে, এটাকে বলে আমের কলি বা মুকুল। হ্যাঁ, কিরে 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 ফুটেছে কি আমের মুকুল? আমের মুকুলও কি ফুটে গেছে? পরীক্ষাতে প্রশ্ন আসবে কোন কোন ফুলের কথা বলা হচ্ছে, বাতাবি লেবুর ফুল, আমের মুকুল। আসো, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। দক্ষিণ মানে কি? দক্ষিণা। সমীর মানে কি? সমীর মানে বাতাস, পরীক্ষাতে এটা আসবে। সমীর মানে কি? সমীর মানে বাতাস। বলতেছে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। অধীর আকুল মানে কি? মানে দক্ষিণা সমীর মানে দক্ষিণ দিকের বাতাসটা একদম ফুলে ফলে গ্রানে কি ভরপুর হয়ে গেছে। ওই যে বাতাবি লেবুর ফুল ফুটছে, আমের মুকুল ফুটছে, দক্ষিণ দিক থেকে বাতাস, প্রকৃতিতে মনে হচ্ছে কি একটা মানে একটা পুরো ভরপুর গন্ধ দিয়ে ভরে গেছে, সুগন্ধ দিয়ে। এরপর বলতেছে এখনো দেখোনি তুমি কহিলাম। তাহলে কহিলাম মানে কে বলছে কথাটা বলো তো? কহিলাম মানে কে বলছে কথাটা? কবি ভক্ত, কবির বেগ ফ্যান বলতেছে এখনো দেখোনি তুমি। কিরে কবির বেচ্ছে কবি, তুই কি এখনো দেখোস না? তুই কি এখনো দেখোস না এগুলা? কেন কবি আজ এমন উন্মাননা তুমি? এখানে উন্মাননা মানে কি? উদাসীন। পরীক্ষাতে এটা আসবে বেশি, পরীক্ষাতে উন্মাননা শব্দ অর্থ উদাসীন। কেন কবি আজ এমন উন্মাননা তুমি? ওগো কবি, কেন তুমি আজকে এত উদাসীন? কি হয়েছে তোমার? তোমাকে কে আঘাত করেছে? কে তোমার বুকের মধ্যে ছুরি দিয়েছে? কি হয়েছে নাকি তোমার? আমার একবার খুলে কও তোমার মনের কথা। এরপর বলছে কোথা তব নব পুষ্প সাজ। পুষ্প সাজ মানে কি? ফুল দিয়ে সাজ। কোথা তব নব মানে নতুন পুষ্প সাজ। দেখবা বসন্তকাল আইলে, হ্যাঁ এই যে কয়দিন আগে না বসন্তকাল গেল না, আমরা গেলাম যে মেয়েরা আলাদা দিল হলুদ শাড়ি পরে, হ্যাঁ এরপরে এদিকে একটা ফুল লাগায়, এদিকে ফুল লাগায়, এদিকে ফুল লাগায়, এদিকে ফুল লাগায়, কি যে একটা অবস্থা, সাজি গুজি মানে ওইরকম একটা অবস্থা। হ্যাঁ, তো এবার কবির ভক্ত কবিরে কইতেছে কি রে কবি বসন্তকাল আইছে, তুমি একটু সাজুগুজু করবে না? কবি তুমি একটু সাজুগুজু করবি না? কোথা তো বলবো পুষ্পসাজ, তোমার সাজুগুজু কোথায়? তুমি নিজেকে কেন সজ্জিত করো নি ফুলের অলংকার দিয়ে? পুষ্পসাজ মানে ফুল দিয়ে তুমি কেন নিজেকে সজ্জিত করো নাই? হ্যাঁ, এরপর আবার এটা তারা মানে কি পরের চরণগুলোতে কবি যে সমস্ত বিষয় জিজ্ঞাসা করেছেন সবগুলো কবির উদাসীনতার মনোভাব কি স্পষ্ট ফুটে তুলছে। বাতাবি লেবুর ফুল ফুটছে কিনা কবি জানে না, আমের মুকুল ফুটছে কিনা কবি জানে না। এরপরে কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করছে এগুলো কি তুমি এখনো দেখো নি? বসন্ত আসলে কবি তার ঘর এবং নিজের ফুল দিয়ে সাজিয়ে তুলতেন, কিন্তু এবার বসন্ত আসার পরেও কবি এ সকল কিছুই করেন। এগুলো কবি জিজ্ঞেস কি হয়েছে তোমার, কি হয়েছে আমারে কও। আসো, এরপরে কহিল 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 মানে কে ভাই বলতো? কহিল মানে কে বলছে? কহিল সে সুদূরে চাহিয়া, সুদূর অনেক দূরে চাই। তুমি দেখবা যারা স্টেজ জলসা দেখছে তাদের জন্য আজকে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ধরো স্টেজ জলসার মধ্যে মনে করো এটা হচ্ছে তোমার নায়িকা, এটা হচ্ছে কে? নায়িকা ফাতলা খান। হ্যাঁ, এটা হচ্ছে নায়িকা ফাতলা খান, আর এটা হচ্ছে নায়ক ফাতল খান। হ্যাঁ, এটা নায়ক ফাতল খান। ধরো এখন এই যে মনে করো এটা নায়ক, এটা নায়িকা। এখন নায়িকা নায়ক আর নায়িকা যখন কথা বলে, ধরো বোঝানো সে বোঝানো ফাঁকি আর অরণ্য বাবু অনেকে দেখছো না কথা বলে, তো কথা বলার সময় দুজনে কথা বলতেছে, মেয়েকে কি কথা বলা একটা সময় যখন একটু রোমান্টিক সিন আসবে, ধরো এখানে ধরো আমার সামনে নিয়ে না একটু দিকে আসো, যে কোনো একজন আসো, তোমরা এরকম এইসব পোশাকে আছো কেন? তোমরা একজন আসার মধ্যে কোনো ড্রেসে নেই। আচ্ছা ধরো এটা হচ্ছে মনে করো নায়িকাটা, এটা নায়কটা, আমি মনে করো নায়িকা। তো কথার মাঝখানে দেখবা নায়িকা পিছনে চলে এইভাবে বলবে না আমি পারবো না, এইভাবে মানে নায়কের আড়াল হয়ে পিছনে বলবো না আমি পারবো না। এইরকম কবিও বলতেছে কহিল সে সুদূরে চাহিয়া, অনেক দূরের দিকে চাইয়া বলতেছে। কি বলতেছে? অলকের পাথার বাহিয়া। অলক মানে কি? অলক মানে হচ্ছে অলক্ষ্য বা যত দূরে দেখা যায়, মানে তার চোখ দিয়ে যত দূরে দেখা যায়। পাথার মানে কি? পাথার মানে হচ্ছে সমুদ্র, মানে এত দূর পর্যন্ত দেখে সমুদ্র পর্যন্ত তার দৃষ্টি চলে গেছে। অলকের পাথার বাহিয়া একদম সমুদ্র পর্যন্ত তাকায় থাকে। আবার কি কইতেছে? কইতেছে তরি তার এসেছে কি? তরি, তরি মানে কি? নৌকা। কি বসন্তের তরি, বসন্তের নৌকা কি চলে আসছে? বেজেছে কি আগমনী গান? বসন্তকাল আইলে তোমরা অনেক গান গাও না, ফাগুনের মোহনায় ডিডিডিং ডিডিডিং, ফাগুনের মোহনায় ডিডিডিং, গান গাও না? এরকম বলতেছে কিরে বেজেছে কি আগমনী গান, বসন্ত আসার গান বেজে গেছে। তোমরা নববর্ষ আইলে আইলো 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 রে, দুদিন আগে গাইছো না? হ্যাঁ, রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। এরপরে বসন্তকাল আইলে গান গাও না? তো এরকম বসন্তর জন্য কি আগমনী গান বেজেছে? ডেকেছে কি সে কি আমারে? এই কবিতাটা পড়লে আমার কাছে এত হাসি আসে। ডেকেছে কি সে কি আমারে? শুনি নাই রাখিনি সন্ধান। মানে কবির কথা হয়েছে বসন্তকাল যে আইছে, এই যে বসন্তকাল আইছে হাতিকে একবার আমার ডাকছে, মানে কবির কথা হচ্ছে মনে করো বসন্তকাল আসার আগে কবির বাসার মধ্যে এরকম কবি বলবে এই কে? বসন্তকাল বলবে মে আই কাম ইন সুফিয়া কামাল, ইফ ইউ গিভ মি পারমিশন আই উইল কাম, প্লিজ সুফিয়া কামাল প্লিজ প্লিজ গিভ মি পারমিশন। ডেকেছে কি সে কি আমার? মানে বসন্তকাল যে আইছে আমগো এলাকার মধ্যে একবারও কি আমার জিজ্ঞেসে? একবারও কি আমরা ডাকছে? আমরা না ডাকে চলে এসেছে? শুনি নেই, কই শুনিও নেই, রাখিনি সন্ধান, রাখিও নেই। এটি টাইম সিনেমার দেখবে
মানুষ যখন তোমার দাওয়াত দেয় না তখন আরে দূর আমি জানিও না, এটি টাইম হচ্ছে নি আমার। তো কবি মানে কবির তো ডাকে না, এখন কবি করতেছে শুনি নাই, রাখেনি সন্ধান, আমি শুনিও নাই, জানার দরকারও নেই। আসো কি করতেছে আবার কবি অন্যদিকে দেখে কবি ভক্তের কাছে জানতে চাইলেন যে নৌকা কে এসেছে আবার আগমনী গানগুলো কি বেজেছে। কবি এটাও জিজ্ঞেস করেছে যে সে এগুলো কি দেখেছে, এই খবরগুলো কবি নিজেও মনেও রাখে নাই, কানেও শুনে নেই, মনেও রাখে নাই, জানার দরকারও প্রয়োজন মনে করে নেই, টাইম নেই আমার। কেমন আসো, আমি এত মজা করে কেন পড়াইতেছি, এখান থেকে তোমার লাইন বেলের প্রশ্ন আসবে, হ্যাঁ একটু পরে দেখবে লাইন বেলের প্রশ্ন আসবে, এই জন্য আমি লাইনগুলো এত মজা করে পড়াইতেছি। আসো এরপরে কি বলছে, কহিলাম, তাহলে কহিলাম মানে কে, কহিলাম মানে কি আমরা জানি কবি ভক্ত। ওগো কবি, আহ কি তার চমৎকার ডাক, কি চমৎকার ডাক, একটা পরপুরুষ তারা ওগো বলে ডাকে। আচ্ছা তুমি আমার কত, তোমরা এখানে এই যে এতক্ষণ ক্লাস করছি আমার একবার বলছো ওগো সুফিয়ান ভাইয়া কোথায় আপনি, 7টা বাজে ক্লাসে আসার কথা, 7টা 10 বাজেই বলেছেন আপনি, ওগো ভাইয়া একবার বলছো কত, অথবা আমি বলছি ওগো তোমরা কোথায়, আমি বলছি বলতো ওগো আমরা কাকে বলি, ডালমে কুচ কালা হয়, দেখছো, হ্যাঁ একটু আগে দেখছি তার সাজুগুজু দেখতে চায়, এখন তাকে ওগো বলে ডাকে, সামথিং সামথিং। ওগো কবি রচিয়া লহন আজও গীতি, ওগো কবি একটু গীতি মানে গান, একটু গান গাও না, একটু গান গাও না। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমন মিনতি, ওফ কি সুয়াফাম, বসন্ত বন্দনা, বসন্তরে বসন্তরে একটা গান, তব কণ্ঠে শুনি, তোমার কণ্ঠে শুনি এমুর মিনতি, আমার খুব শখ, আমার খুব ইচ্ছা তোমার কণ্ঠে বসন্তের গান শুনি, বিশ্বাস করো কবি আমার খুব শখ, কলজাটা ফাটিয়েছে তুমি যে গান গাও, আমার খুব শখ তোমার কণ্ঠে গান শুনি। কহিল সে মৃদু মধুসূরে, মানে সে একটু হাসি দিছে। দেখবা অধিকাংশ মেয়ে জাতিরে, তোমরা যাদের মনে করো বউ আছে বা ভবিষ্যৎ বউ অলরেডি আগে থেকে ঠিক করে রাখছো, হ্যাঁ দেখবা যখন তোমার সাথে একটু মনে করো মনোমালিন্য হবে, একটু কথা কাটাকাটি হবে, একটু শুয়া ফার্ম দিবে, জাস্ট একটু শুয়া ফার্ম দিবে, উফ তোমার আজকে সেই লাগতেছে, আরে তোমার আজকে পুরো নতুন বউ বউ লাগতেছে তোমারে, আরে তোমার তো খুব মানে কি বলবো তোমার মতো মেয়ে আমি আমার জীবনও দেখিনি, একটু শুয়া ফার্ম দিবা, দেখবা যত রাগে তার থাকুক না কেন সে তোমার আচ্ছা তাই না, সেও জানে তুমি যে তার শুভাবাম দিতেছো, তবু তার কাছে ভালো লাগবে, এটাই মেয়ে জাতি। এই যে কইতেছে কহিল সে মৃদু মধুসূরে, মানে যখন কবির একটু শুভাবামটা দিতেছে, ওগো কবি তোমার একটু একটা গান গাও না, তোমার কণ্ঠে গান শুনতে আমার কি যে ভালো লাগে, একটু গান গাও না, এই যে শুভাবাম দিছে হাসি দিছে, কহিল সে মৃদু মধুসূরে, নাই হলো না হোক এবার, মানে সে একটু ডঙ্গ থাক থাক, আরে থাক থাক থাক, নাই হলো থাক থাক থাক, এবার না গানটা নাই গেলাম, আরে থাক থাক থাক, আরে থাক থাক, মানে আমরা মাঝে মাঝে চাই না যে আমার মানুষ জোর করুক, আমি না করবো কিন্তু জোর করুক বারবার, আরে আসো না, আরে না না আমি আসবো না, আরে খাও, আরে খাও তুমি, না না আমি খাবো না, আরেকবার আমার বলুক, আমি আরেকবার খাওয়ার কথা বলুক, এরকম নাই হলো না হোক এবার থাক থাক, এবার যেহেতু গান গাইনো নাই গাইলাম, আমারে গাহিতে গান বসন্তরে আনিতে ধরিয়া রহিনী, মানে কইতেছে আমি যে গান গাইনো, আমি যে গান গাইনো, আমার গান গাওয়ার জন্য কি বসন্তকাল অপেক্ষা করছে, বসন্তের আনিতে ধরিয়া, ধরিয়া মানে কি, মানে ধরার মধ্যে পৃথিবীতে রহিনী, সে ভুলেনি তো, এসেছি তো ফাগুন সরিয়া, কিরে আমি যে গান গাইনো সে কি আমার জন্য অপেক্ষা করছে, সে তো ঠিকই চলিয়েছে ফাগুন সরিয়া, মানে কি ফাল্গুন মাসে তো ঠিকই বসন্তটা চলিয়েছে, আমার গানের জন্য তো সে অপেক্ষা করে না, তাহলে কিল্লা আমি গান গামো, দেখছো নি তার ডং, আমি এই জন্যই কবিতার শুরুতে পড়াইছি এই পৃথিবীতে কোন জাতির ডং বেশি, আবার বুঝতে পারছো মানে কোন লেভেলে তার ডংটা গেলে সে এইসব কথাবার্তা বলতে পারে। আসো এরপরে, আচ্ছা এরপরে যে দেখো আবারও কবি অনেক নরম কণ্ঠে তাকে বললেন, এই যে এবার না হয় নাই হোক, কবি ফাগুনের স্মরণে গানগুলো রচনা করলেও তিনি বসন্তের জন্য অপেক্ষা করেননি, আবারও কবি ভক্ত কবিকে বললেন ওগো কবি, আচ্ছা আসো এবার এবার কি বলছে, এবার বলছে কহিলাম ওগো কবি, দেখছো আবার ওগো কবি, হ্যাঁ কি ডাক, অভিমান করেছো কি তাই, কি কবি তুমি কি অভিমান করছো নি, তুমি অভিমান করছো, তোমার ডাকে না তুমি অভিমান করছো, রাগ করিও না, অভিমান করেছো কি তাই, যদিও এসেছে তবু তুমি তার করিলে বৃথাই, বৃথাই মানে কি, বৃথাই মানে আমরা কোন দূর বৃথা গেল, বৃথাই মানে অবজ্ঞ অবহেলা, মানে বৃথাই তুচ্ছতা ছিল করা আর কি, হ্যাঁ যদিও সে তোমার মানে তোমার পারমিশন ছাড়া চলে এসে, তাই বলে তুমি তাকে অবজ্ঞা করবা, তুমি তাকে অবহেলা করবা, কবি কহিল সে পরম হেলায়, কহিল কবি পরম হেলায়, দেখবা মেয়ে জাতির খাচ্ছ এটা, দেখবা তোমাদের গ্রাম অঞ্চলে দেখবা মহিলারা কিছু হলে তোকে জ্বালায় ভালো লাগে না রে, দেখবা মানে পরম হেলায় এমন একটা সাইরে লিফটান দিয়ে মানে এইভাবে পরম হেলায়, বৃথা কেন কিরে আমি কতক্ষণে তার অবজ্ঞা করলাম অবহেলা করলাম, ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাখে, শাখে মানে গাছের শাখা প্রশাখা, শাখে মানে কি, শাখে মানে গাছের শাখা প্রশাখা, ফুল কি ফুটেনি শাখে মানে গাছের ডাইল ফলার মধ্যে শাখা প্রশাখার মধ্যে কি ফুল ফুটে না, কোন দিতে আমি অবজ্ঞা করলাম, হ্যাঁ মজালাও তুমি আমার সাথে, কোন দিতে তার সাথে আমি অবহেলা করলাম, মজালাও আমার সাথে, পুষ্পারতি লবণী কি ঋতুর রাজন, পুষ্পারতি মানে কি ফুলের অভ্যর্থনা, পুষ্পারতি ফুল দিয়ে
ফুলের অঞ্জলি প্রদান, হ্যাঁ সরি এটা না, অর্ঘ্যবিরোচন মানে অঞ্জলি প্রদান, পুষ্পারতি মানে ফুল দিয়ে আরতি মানে পূজা নিবেদন। দেখবা হিন্দুরা তোমার এই সময় অনেক পূজা ফুল দিয়ে করে, এটা বলছে। পুষ্পারতি লবণী কি ঋতুর রাজন, ঋতুর রাজন মানে কি ঋতুর রাজা, আমরা জানি ঋতুর রাজা কোনটা, ঋতুর রাজা কোনটা, বসন্ত, এটা আমরা জানি। তো বলতেছে পুষ্পারতি লবণী কি ঋতুর রাজন মানে বসন্তকালকে কি ফুলে ফলে ভরপুর করে দেয় নাই, দিছে তো। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মাধবী কুড়ি মানে কি, পরীক্ষার্থীরা প্রশ্ন করে। মাধবী মানে বাসন্তীলতা, মাধবী মানে বাসন্তীলতা ফুলের কথা বলা হয়েছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নেই, কিরে কিরে কবির বেঁচে, কবির ভক্ত বাসন্তী লতার মধ্যে কি গন্ধ নাই, সবে তো আছে। করেনি কি সে অর্ঘ্যবিরোচন, অর্ঘ্যবিরোচন মানে কি পরীক্ষাতে আসবে, অর্ঘ্যবিরোচন মানে অঞ্জলি প্রদান বা পূজা নিবেদন, সবাই একটু লিখিত। অর্ঘ্যবিরোচন মানে কি অঞ্জলি প্রদান বা পূজা নিবেদন। করেনি কি সে অর্ঘ্যবিরোচন, এই বসন্তকালে কি সবাই পুজো টুজো করতেছে না, সবই তো হইতেছে। তাহলে কোন দিয়ে আমি তার বৃথা করলাম, বাটফার কথা কোন দিয়ে বৃথা করলাম, কোন দিয়ে তার আমি অবহেলা করলাম। কবি সেদিকে গেছে আর কি, মানে একদম গরম হয়ে গেছে তার লোকে, কবি ভক্তর লোকে। হ্যাঁ, কবি আবার অনেক অবহেলার সাথে বললেন যে বৃথা হয়নি, ফাগুনের বেলায় তো করেছি। কবি এর সাথে এটাও জিজ্ঞেস করেছেন ফুলকে আবার ফুটেনি, ঋতুর রাজা বসন্তকে পুষ্পরতি কি ভরে ওঠেনি। কবি ভক্ত আবার বললেন আচ্ছা আসুন, এবার কবি ভক্ত কবির বলতেছে হোক তোমার এলাকা ছাইড়া যাচ্ছি, তোমাকে ছাড়ার ফিলিংস হচ্ছে, হোক আমি অনেক এলাকা ছেড়ে আসলো। কবি ভক্ত বলতেছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। কিরে কবি, আচ্ছা বুঝলাম, সব মানলাম, তবুও বসন্তের প্রতি তোমার এত বিমুখতা, এত রাগ, এত অভিমান কেন, কি সে বসন্ত তোমার বসন্ত কি করছে আমার, এটা কৌশল একবার। কহিলাম মানে কি, কহিলাম মানে কি, কহিলাম মানে কবি, সরি কবি ভক্ত, কহিলাম মানে কবি ভক্ত। কবি ভক্ত বলতেছে অপেক্ষায় ঋতুরাজে কেন তো কবি তুমি দাও তুমি ব্যথা, মানে উপেক্ষা মানে কি, তাকে তুমি অবহেলা করো, উপেক্ষা করা। তুমি ঋতুরাজ মানে কি, ঋতুর রাজা বসন্ত রে কেন এত অবহেলা করতেছো, এত উপেক্ষা করতেছো কেন, এত নেগলেক্ট করতেছো কেন, কি সে তোমার তার লোক, আসো। এরপরে আবার কি কইছে, হ্যাঁ এবার কইতেছে কি, এবার কইতেছে কহিল সে কাছে সরে আসি, একটু আগে সুদূরে চাহিয়া গেছি, এবার একটু ক্লোজ আপ, কাছে আসার গল্প। ক্লোজ আপ একটা দেখছে না, ক্লোজ আপ, কাছে এসো হো, এইভাবে কাছে সরে এসে এবার বলতেছে কানে কানে, হ্যাঁ কানে কানে কইতেছে কহিলি উত্তরে তলে মাঘের সন্ন্যাসী আস্তে আস্তে কইতেছে কোহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এই কেউ শুনবে আসতে। কোহিলি মানে কি, কোহিলি মানে কুয়াশা, কোহিলি মানে কি, এটা পরীক্ষাতে কনফার্ম আসবে, আমি গ্যারান্টি ওয়ারেন্টি দুইটা লিখে দিলাম। তোদের পরীক্ষাতে এই কবিতা থেকে যদি প্রশ্ন আসে এই লাইন থেকে প্রশ্ন আসবে। কোহিলি উত্তরি তলে বলবে, কোহিলি শব্দের অর্থ, কোহিলি শব্দের অর্থ কুয়াশা। উত্তরি মানে কি পরীক্ষাতে আসবে, উত্তরি মানে তোমার সাদর, উত্তরি মানে কি, উত্তরি মানে সাদর। মাঘের সন্ন্যাসী মানে শীতকালকে বোঝানো হয়েছে, বুঝছে। কোহিলি উত্তরি, কোহিলি মানে কুয়াশা, উত্তরি মানে সাদর, তার মানে কোহিলি উত্তরি মানে কুয়াশার সাদরে, কুয়াশার সাদরে করে মাঘের সন্ন্যাসী চলে গেছে। মানে কি মাঘের সন্ন্যাসী বলতে মাঘ মাসে কোন কাল আমরা জানি না, মাঘ মাসে শীতকাল। বলতেছে কুহিল উত্তরি কুয়াশার চাদরের ভিতরে দিয়ে মাঘ মাস চলে গেছে, মানে শীতকাল চলে গেছে। ও মা, এটা দ্বারা কি বুঝেছে, এটা দ্বারা কবি বুঝেছে মাঘ মাস মানে শীতকাল। শীতকাল যেরকম মাঘের সন্ন্যাসী গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। মাঘের সন্ন্যাসী এমন একটা জায়গাতে চলে গেছে যেখানে কোনো কি নাই, ফুল নাই, ফল নাই, কিছু নাই, রিক্ত হস্তে। রিক্ত আমি নিশ্চয়, আমি দেবার মতো কিছু নাই, আজকে এখন ভারতে। এই যে দিগন্তের পথে রিক্ত হস্তে, রিক্ত হস্তে মানে খালি হাতে, এমন একটা জায়গাতে চলে গেছে গা যেখানে কোনো ফুল নাই, ফল নাই, আরো কি খালি হাতে চলে গেছে। এটা দ্বারা সে আক্ষরিক করতে বুঝাইছে মাঘ মাস মানে মাঘের সময় কোন কাল হয়, শীতকাল। শীতকাল চলে গেছে, এই জন্য কবি কষ্ট পাইছে। মাঘের সন্ন্যাসী বলতে শীত ঋতুকে বুঝাইছে, বাট ভাবার্থে বুঝাইছে শীতকালে আমার জামাই মরে গেছে গা, আমার জামাই রিক্ত হস্তে পুষ্পশূন্য দিগন্তের পথে এমন একটা জায়গাতে চলে গেছে যেখানে ফুল নাই, ফল নাই, মানে কি সে আসমানে উঠে গেছে গা, ফরকালে চলে গেছে, যার জন্য আমার মন খারাপ। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, শুধু আমার তাকেই মনে পড়ে যায়, কোনোভাবেই তাকে আমি ভুলতে পারি না। এই হচ্ছে আমাদের কবিতার মূল কথাটা। কবিতাটা পড়ে তোমরা কিছুটা ইমোশনাল হয়ে গেছো না? এরপরের স্তরে কবি তার কাছে আসেন এবং বলেছেন যে কোহিলি উত্তরি মানে হচ্ছে কুয়াশার চাদর তলে মাঘের সন্ন্যাসী। এখানে কবি মাঘের সন্ন্যাসী বলতে শীতকে বুঝেছে, পরীক্ষাতে আসবে, কারণ আমরা জানি মাঘ মাস সব থেকে বেশি শীত থাকে। কবি এখানে কুয়াশার চাদরে মাঘের সন্ন্যাসী বা শীত সেটা বোঝাতে চেয়েছেন। তাহারই পরে মানে কবিতায় শেষ চরণে কবি এখানে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে বলতে বেশ কিছু বিষয় বোঝাতে চেয়েছেন। কবি শেষে শীতকালকে মাঘের সন্ন্যাসী বলেছেন। কেমন? তাহলে এই যে লাইন বেলাইন ব্যাখ্যাগুলো আলহামদুলিল্লাহ আমাদের শেষ। আলহামদুলিল্লাহ পুরো কবিতাটা লাইন বেলাইন ক্লিয়ার না ভাইকে বলো তো? পুরো কবিতাটা লাইন বেলাইন ক্লিয়ার আসো। এবার আমরা কবিতার ইনফরমেশন গুলা, সুফিয়া কামালদার কাহিনী, আমরা এইচএসসির এমসিকিউ, জিসি সিকিউ, ভার্সিটি অ্যাডমিশনের এমসিকিউ আমরা ক্লিয়ার করবো। দেখছো বেশিক্ষণ কিন্তু লাগে না আমাদের। আসো এই যে কবিতাটা পড়ে তোমার কাছে না মনে হয়েছে মাগো মা
এই বেডি মনে হয় তার বেড়ারে, মানে সুফিয়া কামাল মনে হয় তার জামারে এত ভালোবাসে, কি তার ভালোবাসা, কি তার টান, তোমরা কি জানো? এই বেডি আবার, এই বেডির প্রথম জামাই কি সৈয়দ নেহাল হোসেন, 1932 সালে সে মারা গেছে। 1935 সালে এই কবিতাটা সে লিখছে। ও মা গো মা, তার মনে কলজেটা ফাড়ি যায়, কলজেটা ফাড়ি যায়, মনে হইতেছে মানে সে তার প্রথম জামাইলে জান দিব, প্রাণ দিব, তবুও প্রথম জামাইকে ভুলে যাবে না। ঠিক 4 বছর পরে 1939 সালে আবার আরেকটা বিয়ে করছে, কিডারে, কামিলদারে, হাতের নাম হচ্ছে কামাল। 1939 সালে কামিলদারে বিয়ে করছে। আরো শুধু বিয়ে করানো, কি তার টান, কি তার ভালোবাসা। এই যে আমরা এখন পড়ি সুফিয়া কামাল, এই কামাল নামটা রাখছে কার থেকে? এই কামিলদারে বিয়ে করে নাম রাখছে সুফিয়া কামাল। কি তার ভালোবাসা। আগে কিন্তু নাম রাখানো সুফিয়া নেহাল, এটা রাখানো, কিন্তু পরে ঠিকই সুফিয়া কামাল রাখছে। কিন্তু কি তার ভালোবাসা। কিন্তু 1935 সালে ও মা গো মা, কি টেন, কি প্রেম, কি ভালোবাসা দেখেছে। এইটা হচ্ছে তোমার বেড়ি মানুষের। আমি কিন্তু কিছু বলিনি। আসো তাহলে আমাদের এই কবিতার আবার ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো, যেগুলো তোমার পরীক্ষাতে আসবে, এগুলো আমরা একটু শেষ করব। এই কবিতার মূল বিষয়বস্তু কি? প্রিয়জন হারানোর বিরহ বেদনা, স্বজন হারানোর বিরহ বেদনা, প্রিয়জন হারানোর বিরহ বেদনা। এই কবিতা গঠন রীতি কনফার্ম পরীক্ষাতে আসবে। গঠন রীতির দিক থেকে এই কবিতাটি কেমন কবিতা? সবাই লিখিতে আমরা কেমন কবিতা বলো তো? কবিতাটা হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। কেমন কবিতা একটু লিখিতে আমরা? এই কবিতাটা হচ্ছে আমার কি কবিতা? এটা হচ্ছে আমার সংলাপ নির্ভর। কাদের কাদের মধ্যে? কবি আর কবির ভক্তের মধ্যে সংলাপ নির্ভর কবিতা। এই কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সব একটু লিখিতে আমরা। এটা হচ্ছে সাজের মায়া। পরীক্ষাতে কনফার্ম আসবে। আর জাস্ট আমাকে 20 মিনিট টাইম দেয়, 20 মিনিট কবিতা আমাদের খতম হয়ে যাবে। পুরো কবিতার মানে সিকিউ এমসিকিউ সব খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন কাব্যগ্রন্থ? সাজের মায়া। এবং তাহারই পরিমাণ কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকা। 100% প্রশ্ন আসবে, 100% আসবে। এরপরে এই কবিতাটা কোন ছন্দ রচিত? অক্ষরবৃত্ত ছন্দ রচিত। যদি আমার একটা টেকনিক আছে ছন্দের উপর, কোন একটা ক্লাসে দিবে ইনশাআল্লাহ। এরপরে মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বুঝেছে। মাঘের সন্ন্যাসী, কারণ মাথায় রাখবি মাঘ মাসে শীত বেশি পড়ে, তাহলে মাঘের সন্ন্যাসী শীতকাল। কুয়াশা অর্থে মানে কুহেলি শব্দের অর্থ কি? পরীক্ষাতে আসে বেশি। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। আর যদি বলো উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী মানে চাদর, মাথায় রাখবি। এরপরে আর শীতের রূপকে স্থাপন করেছে বসন্তের বিপরীতে, মানে বসন্তের বিপরীতে শীতটাকে উপস্থাপন করেছে। কেমন আসো? এরপরে এই কবিতার আরো ইম্পর্টেন্ট কিছু, মোট লাইন কটা? 30টা, স্তবক কটা? 5টা। তাহলে মাথায় রাখবি এই কবিতার স্তবক মানে কি? প্যারা, প্যারা আমার কটা? 5টা। কেমন আসো? এই কবিতার মধ্যে কি কি ফুল আছে? মাধবী ফুল, বাতাবি নেবে, আমের মুকুল। ঋতু আছে তো কটা? 2টা, শীত ও বসন্ত। কোন কোন জায়গা আছে ঋতু একটার কথা আছে, শুধু বসন্তের কালের কথা, শীতকালের কথা লেওয়া নেই। কারণ এই যে মাঘের সন্ন্যাসী আছে, শীতের কথা ডিরেক্টলি বলা নাই। সো মানে যদি তোমার অপশনে শুধু বসন্ত, বসন্ত আনসার করো। যদি দুটি থাকে তাহলে বসন্ত আনসার হবে। কেমন আসো? মাথায় রাখবে। কারণ বইতে যেহেতু ডিরেক্টলি শীত নেই, এই জন্য কোনো কোনো বইতে লেখা আছে একটা ঋতুর কথা বলা আছে। কেমন আসো? এরপরে আরো কিছু কথা। এই কবিতারই সংলাপ নির্ভর কবিতা। ঋতুরাজ মানে যে বসন্ত, এটা পরীক্ষাতে আসবে। ঋতুরাজ মানে বসন্ত, মাঘের সন্ন্যাসী মানে শীত ঋতু। কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন কত সালে মারা যায়? 1932 সালে। আরো কাহিনী জানো নি? এই সৈয়দ নেহাল্লা কবির কি আছিল তোমরা জানো? কে কে বলতে পারবে? বিয়ের আগে তার কি ছিল? বিয়ের আগে তার সাথে তার কি ছিল বলো তো? কে কে বলতে পারবা? তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল? কে কে বলতে পারবা? আমি একটু দেখতে চাই। সেটা হচ্ছে বিয়ের আগে এই সৈয়দ নেহাল্লা ছিল তোমার সুফিয়া কামালের মামাতো ভাই। মামাতো ভাইয়ের সাথে সে বিয়ে করেছে। কেমন? তোমরা যেরকম মামাতো ভাই বোনের উপরে, হ্যাঁ মামাতো ভাই, এটা তোমাদের কি বোন না? বোন, বোন থেকে যেরকম বোন হয়ে যায়, এই যে ওটা মাঝে মাঝে সরি এই যে এভাবে এনটা মাঝে মাঝে এনের জায়গা থেকে উল্টে যায়। হ্যাঁ, এরকম তাদের ক্ষেত্রেও তোমার এই যে এনটা উল্টে ইউ হয়ে গেছিল আর কি। কেমন আসো? 1932 সালে। এরপরে কবিতায় প্রকৃতিতে যে ঋতুর আগমনের কথা বলা, বসন্ত, দুইটা লেবু আম। ওকে, বসন্ত আসে কি? ফাগুনকে স্মরণ করিয়া। সবচেয়ে ইম্পর্টেন্ট, 100 প্রশ্ন আসবে। কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটা? কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য বা অন্যতম লক্ষণীয় বৈশিষ্ট্য কি? নাটকীয়তা। ওই যে তোমার আমি শুরুতে মনে আছে বলছিলাম, এই কবিতায় ওই যে বলছিলাম ছেলে আর মেয়েদের মধ্যে কাদের ডং বেশি? মেয়েদের। আমরা এই কবিতার মধ্যে সেটা দেখতে পাচ্ছি, নাটকীয়তা, ডং। কেমন আসো? এরপরে এই কবিতাটি প্রকৃতি ও মানব বন্ধের সম্পর্কে তাৎপর্য, মানে প্রকৃতির সাথে মানব বন্ধের। কেমন আসো? আর এই কবিতাটা অক্ষরবৃত্ত ছন্দ রচিত, 8 ও 10 মাত্রা। সবাই একটু মাত্রাটা লিখিত। কোন মাত্রা বলো তো? 8 ও 10 মাত্রা। 8 ও 10 মাত্রা আসো। এরপরে এই যে আমাদের সুফিয়া কামাল, এই সুফিয়া কামাল দেখো কনফার্ম প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষাতে। এই সুফিয়া কামাল থেকে কনফার্ম প্রশ্ন আসবে তোমাদের এখানে। দেখো এই যে সুফিয়া কামালকে কি বলে? বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি। শ্রেষ্ঠ মহিলা কবি সুফিয়া কামাল, শ্রেষ্ঠ মহিলা কবি। এবং তাকে কি বলা হয়? জননী সাহসিকা। কি বলা হয়? জননী সাহসিকা তাকে বলা হয়। এবং এটা এবার ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন আসছে, কাকে জননী সাহসিকা বলা হয়? সুফিয়া কামাল। এই বছর ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট মানবিকে মানবিক কারাগার আসছো, তোমাদের ইউনিট এটা আসছে। হ্যাঁ, তোমাদের বি ইউনিট এটা আসছে। এবং এই সুফিয়া কামাল
এটা আর সবচেয়ে বেশি দুইটা প্রশ্ন আসে, একটা হচ্ছে তার জন্মস্থান, কি বলো তো, জন্মস্থান কোথায়, আর একটা হচ্ছে তার বাপের বাড়ি, যেটাকে আমরা কি বলি বা পৈতৃক নিবাস বলি, পৈতৃক নিবাস বলি। কেমন আসো, অলওয়েজ মাথায় রাখবা তার জন্ম হয়েছে বরিশালে, তার জন্ম কোথায়, তার জন্ম হয়েছে বরিশালে, তার জন্ম বরিশালে। আর তার বাপের বাড়ি কোথায়, জাস্ট এটা মাথায় রাখবা, সুফিয়ান ভাইয়ের বাপের বাড়ি কোথায়। সুফিয়ান ভাইয়ের বাপের বাড়ি যেখানে, সুফিয়া আমাদের বাপের বাড়ি সেখানে, এটা আমরা জানি। সুফিয়ান ভাইয়ের বাপের বাড়ি হচ্ছে তোমার কুমিল্লা, তো তার বাপের বাড়ি কোথায়, কুমিল্লা। ওই যে বলছে না কুমিল্লা বরিশাল, এদের থেকে সবসময় সাবধান। আমি শুধু চিন্তা করি, হ্যাঁ এই বিটি মানে দুনো জায়গার মধ্যে মিক্স, তার জন্মস্থান বরিশালে আর বাপের বাড়ি কুমিল্লা, তাহলে বুঝতে পারে এই এত ডং কতুন বাড়িছে, আই থিঙ্ক বুঝছো। এরপরে এই যে তার জন্ম বরিশাল, প্রতিনিবাস কুমিল্লা, প্রথম স্বামী সৈয়দ নেহাল্লা 1932 সালে মরে গেছে, সেকেন্ড বিয়ে করছে কামিল্লার 1939 সালে, বেশি দিন লাগে নবীনতে কিন্তু, হ্যাঁ তবুও ভালো আছে। এই যুগের মেয়েদের থেকে তবুও ভালো আছে। এই যুগের মেয়েরা তো তোমার আজ্জা পড়ে গেলে কাল্লা আরেকখান বিয়ে করার লাফাইবো। আজ্জা মেয়েদেরকে কি বলবো, মেয়েরা তাও মনে করো তাও একটা লেভেল আছে, ফোলারা তো অজ্ঞা থাকতে আর অজ্ঞার করার পাগল হয়ে যায়, হাতের অজ্ঞা দেওয়া না, ওই স্যার বিয়ে করা সুন্নত, হ্যাঁ হ্যাঁ খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই হাদিস সবাই জানে, বিয়ে 4টা পর্যন্ত করা যায় এটা সবাই জানে, দিনে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা আমরা কেউই জানি না, হ্যাঁ এই হচ্ছে ছেলে জাতি। কেমন আসো, এরপরে দেখো দ্বিতীয় স্বামীকে কামাইল্লা, কামালউদ্দিন আহমেদ, তার কাব্যগ্রন্থ, এখান থেকে কনফার্ম প্রশ্ন আসবে, তার কাব্যগ্রন্থ দেখো, প্রথম কাব্যগ্রন্থ কি, সাজের মায়া, প্রথম কাব্যগ্রন্থ সাজের মায়া, এরপরে মায়া কাজল, মনোজীবন, অভিযাত্রিক, উদাত্ত পৃথিবী, প্রশান্তি প্রার্থনা। আর তার গল্পগুলো কি, কেয়ার কাটা, স্পেশালি এই দুইটা বেশি আসে। তার প্রথম কাব্যগ্রন্থ সাজের মায়া, আর তার প্রথম গ্রন্থ কি, এটা হচ্ছে কেয়ার কাটা, এই দুইটা বেশি আসে। এরপর 1973 সালে বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে 21 পদক পাইছে, হ্যাঁ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে 1962 সালে, বেগম রোকেয়া, এটা খুব ইম্পর্টেন্ট, বেগম রোকেয়া পদক কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন পায় না, এই বেগম রোকেয়া নামের পদক এটাও হেতি মারি দিছে 1996 সালে। এরপরে সবাইটা মারি 1999 সালে হেবড়ি নিজে মরে গেছে, 1999 সালের 20 নভেম্বর নিজে মরে গেছে। এখান থেকে আরেকটা ইনফরমেশন, তাদেরকে মাথায় রেখে এটা পরীক্ষা তাইব, এই যে তার প্রথম জামাই সৈয়দ নিহাল্লা মরে গেছে 1932 সালে, সে যখন মারা গেছে না, আরেকটা ভিডিও দিনে মারা গেছে, পরীক্ষাতে আসে, কে জানাচ্ছে, কে কত, কে গেস করতে পারো বলতো, কে বলতো, সেটা হচ্ছে তোমাদের ওই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, মানে সুফিয়ার জামাই আর সুফিয়ার সাথে আরেকজন যে লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, দুজনে 71 মরে গেছে 1932 সালে। মাথায় রাখবে এটা কেমন, 1 সালে দুজনে মারা গেছে একসাথে, ডালমিক সরি। আচ্ছা আসো, এবার আমরা এইচএসসি এর বোর্ড কোশ্চেন সলভ করবো, চলো এবার আমরা বোর্ড কোশ্চেন সলভ করি, দ্রুত গতিতে আনসার করি, কে কার আগে আমরা আনসার করতে পারি, চলো ফাস্ট আমরা ফাস্ট আনসার করি, ফাস্ট আসো। দেখো কি বলছে, হে কবি নীরব কেন, ফাগুন যে শেষে তোরা, এই স্মরণটিতে নীরব কেন বলতে কবি কোন অবস্থা প্রকাশ হচ্ছে, শীতে আড়ষ্ট হয়ে থাকে, মানে শীতে কাঁপতেছে, উমাগু মা, দৈনন্দিন জীবনে নিষ্ক্রিয়তা, আকামে লেগে গেছে গা, নিদ্রামগ্ন, হারাদিন খেলে ঘুমাইতেছে, নাকি উদাসীনতা, আমরা তো খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি এটা কি হবে, সে উদাসীন হয়ে গেছে, সে কি হয়ে গেছে, উদাসীন হয়েস গেছেস। তাহারই পরে মনে কবিতায় কবি ঋতুরাজকে কিভাবে ব্যথা দিয়েছেন, কিভাবে ঋতুরাজকে ব্যথা দিয়েছেন, দেখ কোন জায়গা থেকে প্রশ্ন করেছে, ওই যে দেখ উপেক্ষায় ঋতুরাজে কেন কবি তুমি দাও তুমি ব্যথা, ওই যে দেখ লাইনটা দেখ, প্রশ্নটা করছে কত, ওমা গুমা উমা গুমা, দাঁড়া 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 দাঁড়া, দেখো দেখো দাঁড়া দাঁড়া, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি তাকে ব্যথা, কই লাইনকে কই, দাঁড়া দাঁড়া দাঁড়া, কই কই, এই যে দেখ প্রশ্নটা করছে, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, উপেক্ষায় ঋতুরাজে কবি কেমনে ঋতুরাজরে ব্যথা দেয়, কেমনে দেয় রে, কেমনে ব্যথা দেয়, কেমতে ব্যথা দেয়, কেমতে ব্যথা দেয়, উপেক্ষায় ব্যথা দেয়। দেখছো নি প্রশ্ন হচ্ছে কোন জায়গায়, ও দেখছি কুমিল্লা বোর্ডে সিটিয়ে লাল করে দেয়। এবং তোমরা যারা এবার পরীক্ষা দিবা, তোমাদের প্রশ্ন করবে কুমিল্লা বোর্ড ঢাকা বোর্ড মিলে, আমি অগ্রিম লিখতেছি, ঢাকা বোর্ড তো করবেই, কারণ মন্ত্রণালয় চালা ঢাকা বোর্ড, ঢাকা বোর্ডে আবার 3 জন ঢুকছে কুমিল্লা বোর্ড থেকে আসছে, হ্যাঁ এই জন্য আবার বোর্ডের সাথে আমার একটু কথা বেশি হয়। আমার কলেজের স্যার যারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আছো, আমাদের কলেজের একজন স্যার আছে, উনি এবার ঢাকা বোর্ডে ঢুকছে, হ্যাঁ তোমাদের প্রশ্ন কিন্তু ওনারাই করবে, আর ওনারা আল্লাহ দিলে এমন এমন প্রশ্ন করে। আসো এরপরে তারই পরে মানে কবিতা, গঠন রীতি কোন বৈশিষ্ট্যের, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বলো গঠন রীতি অনুযায়ী কোনটা, এটা আমরা খুব ভালো করে জানি। দেখো এখানে কি আছে না, ওই যে নাটকীয় একটা আছে না, নাটকীয় প্রচুর নাটক করছে কবিতার মধ্যে। তাহারই পরে মানে কবিতা কবি বসন্তের বন্দনা কিন্তু রচনা করতে বলছেন কে, দেখো 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 কবিতায় কবিকে বসন্তের বন্দনা রচনা করতে বলছেন কে, কে কবির কইছে একটু গান গাও না, গাও না, গাও না, কে বলছে বলতো, কবির ভক্ত বলছে তাকে। কেমন আসো, দিনাজপুর বোর্ড 25 আসছে। এরপরে একটা উদ্দীপক আছে, পরিবারের সাথে সাজেক ভ্যালিতে ঘুরতে গিয়েছে হাসান, সাজেক ভ্যালির প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কিছুতেই মন বসছে না হাসানের, তার মনে পড়ে যায় গত বছর কক্সবাজারে ঘুরতে যে সোনাবালতি ডুবে মারা যায় তার বন্ধু ইমামের কথা। ওকে ফ্যান আসো, উদ্দীপক তাহারই পরে কবিতা যুগবদ্ধ ফুটে উঠেছে, নির্লিপ্ততা, স্মৃতিকাতরতা, প্রিয়জন হারানোর বেদনা, স্বজন হারানোর বেদনা। বলো 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 কি হবে বলো, ফার্স্ট 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 ব্যাগে ফার্স্ট আনসার করো, ফার্স্ট একটা আমরা ফার্স্ট আনসার করি, আমরা ফার্স্ট আনসার করি, ফার্স্ট
এটা আমরা মোটামুটি গেস করতে পারছি। স্মৃতিকারতা কনফার্ম হবে, প্রিয়জন হারানোর বেদনা হবে, নির্লিপ্ততা, ওই যে তার কোনো কাজে মন বসে না, কিছুতেই সেই এটা তো সরি স্বজন না, প্রিয়জন হারানোর বেদনা, কিছুতেই সার কোনো কাজেই সে লিপ্ত হতে পারছে না, সে পারছে না। কেমন আসো? এরপরে বলছে তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতা, কি বোঝানো হয়েছে? মানে কবিতা বসন্তের প্রতি এরকম বিমুখ, মানে বিমুখ মানে কি আমরা বলি না তোমার থেকে আমি মুখটা ফিরিয়ে নিয়েছি, দেখবে মেয়ের একটু এরকম করো, এরকম বিমুখ, মুখ ফিরিয়ে নেয় কেন? ব্যর্থতা, সেও কি তার জীবনে ব্যর্থ? নিঃসঙ্গতা, তার কি সঙ্গী সাথী কেউ নাই? শূন্যতা, তার পুরো জীবনটাকে শূন্য দিয়ে ভরে গেছে। উদাসীনতা, এটা তো আমরা জানি খুব ভালো করে, এটা আমরা জানি উদাসীনতা। হে কবি নীরব কেন? ফাগুন যে শেষ ধরায়, এখানে নীরব কেন বলতে কবি কেমন অবস্থা বুঝেছেন? জীবন সম্পর্কে উদাসীন, কাব্য গান রচনা করে সক্রিয় না হয়, দেখ ঘুমিয়ে থাকলে জীবন হতো না, শীতের উপরে জীবন হতো না। এবার এই দুইটার মধ্যে বল, একটু ব্যস্ত লেগে যাবে। ডাকা বডুন দেখছি, ডাকা বডুন একটু দেখ, জীবন সম্পর্কে উদাসীন, সে কি তার জীবনে খুব উদাসীন, নাকি কাব্য গান রচনা সক্রিয় না হয়? এটা আমরা ওই যে জানি কাব্য গান রচনা, সে কবি গান কবিতা লেখা না দেয় তো কবি বক্তৃতার জিজ্ঞেস কিরে কবি তোর কি গান কি গাইতে নো? আসো এরপরে 8 নম্বর, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? তাহারই পরে আমার কবি কবিতা এই চরণ দ্বারা কি প্রকাশিত হয়েছে? প্রকৃতির বর্ণনা, গাছের বর্ণনা, কবির হাহাকার, নাকি ব্যক্তিগত উচ্ছ্বাস? দেখ প্রথম কথা আমি ক্লিয়ার করে কই, গাছের বর্ণনা কি ওই মানে না, গাছের বর্ণনা দিন কবি গেলে কবিতে গেলেছে। ব্যক্তিগত উচ্ছ্বাস মানে কি? ব্যক্তিগত ভাবে উচ্ছ্বাস করতেছে না, তাহলে আনসার কি বলো তো? বলো 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 বলো, ফার্স্ট ফার্স্ট আনসার বলো। এটা হচ্ছে আমার কবির হাহাকার, মানে কবি খুবই ইয়ে করতেছে, খুবই মানে খুবই 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 ইয়ে হয়ে আছে, ওইটা মানে মন খারাপ, হাহাকার করতেছে আর কি, কি এরকম। 9 নম্বর, আচ্ছা এটা আনসারটা তুমি একটু দেখিও তো আমারে, এই এটা একটু দেখিও একটু, ওই যে এখানে এটার মধ্যে আছে তুমি যেগুলো দিছিলা, দেখিও 9 নম্বরটা। তাহারই পরমাণু কবিতা পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে, ওই যে চলে গিয়েছে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, রিক্ত আমি নিশ্চয় আমি দেবার মতো কিছু নাই, আছে না? রিক্ত শূন্য দিগন্তের পথে কে চলে গেছে? মাঘের সন্ন্যাসী ঋতুর, ওই যে আমরা জানি মাঘের, ওই যে লাইনটা দেখ, এটা হচ্ছে মাঘের সন্ন্যাসী, দেখ লাইনটা দেখ, লাইনটা হচ্ছে এই যে দেখো, কহিল উত্তরে তলে মাঘের সন্ন্যাসী গিয়েছে চলিয়ে ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহলে কে চলে গেছে? মাঘের সন্ন্যাসী চলে গেছে। তাহলে আনসারটা হইব কি? আনসারটা হবে আমার মাঘের সন্ন্যাসী। কত নম্বর আসিলাম? কত নম্বরে ছিলাম রে? এই জগন্নেরা কত নম্বরে ছিলাম? এই যে 9 নম্বরে মাঘের সন্ন্যাসী। কেমন ওকে? এটা হচ্ছে মাঘের সন্ন্যাসী। এরপরে 10 নম্বর, তাহারই পরমাণু কবিতা অর্ঘ্যবিরোচন শব্দটি কি? একটু আগে বলছিলাম অর্ঘ্যবিরোচন মানে কি বল? না পারলে কিন্তু ঋতুরাজ না, বসন্ত না, ফুলের না, ওই যে অঞ্জলি বা উপহার রচনা। আসো এরপরে, তাহারই পরমাণু কবিতা কে গন্ধে অধীর আকুল হয়ে গেছে কিনা জানতে চাওয়া হয়েছে। ও কে? বাবুরে কি প্রশ্ন করছি? ও দেখছি তো কুমিল্লা বোর্ড, দেখছি তো অবস্থাটা, দেখছি তো অবস্থাটা। কে দ্বারা তাহারই পরমাণু কবিতা কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা কে গন্ধে অধীর? ওই যে দক্ষিণের সমীর গন্ধে গন্ধে হয়ে গেছে নি, ওই যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? এরপর বলছে না দক্ষিণের সমীর, তাহলে এটা আনসার হবে কি? দক্ষিণের সমীর। দেখছো নি প্রশ্নটা করছে কোন জায়গার তো? ওকে ফ্যান। আসো এরপরে 12 নম্বর, হ্যাঁ হাহাকার, ওকে ফ্যান। তাহারই পরে মনে কবিতায় কোথা তো মনে পুষ্প সাজ উক্তিটি কার উদ্দেশ্য? দেখছি আমি তো কইছি না, ওই যে কোনটা কার উক্তি, কোনটা কারে কইছে? কহিলাম আর কহিল, এখান থেকে প্রশ্ন আসে কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন? এটা হচ্ছে কার উদ্দেশ্যে? কোথা তোমার পুষ্পসাজ, এটা কার উদ্দেশ্যে? এটা কইছে কবিরে কইছে, কবির বিগ ফ্যানে। কেমন আসো? এরপরে 13 নম্বর, বসন্ত বন্দনা তবে কন্ডিশন, এই মিনতি কার? এই মিনতি করে কিডা? ওই যে কিডা করে? কবির বিগ ফ্যানে করে। এরপরে 14 নম্বর, তাহারই পরে মনে কবিতা কবি গান রচনা না করলো বসন্ত ঋতু এসেছে কেন? কবি গান রচনা করানো কত বর্ষ আসছে, কেন আসছে সে বলতো? কেন আসছে? কেন আসছে বলতো? বাতাবি লেবুর ফুল ফুটের জন্য আসছে? কবি ভক্তের আহ্বানে আসছে? দক্ষিণা বাতার বয়ে গেছে, নাকি প্রকৃতির অমোঘ নিয়মে? কি রে, আমি যদি অন কই বসন্তকালে আইতে দিতাম না, এটা বসন্তকালে বসে থাকবো আমার জন্য? আমার এত পাওয়ার, হ্যাঁ কোনান দিয়ে তো পাওয়ার তোমার, এত কারেন্ট তোমার শরীরে, বসন্ত তুমি ঠেকাই ফেলবা আউল ফুরের ফির মতো, সূর্যের আটকে রাখবো বলে তো সুফিয়া কামাদের কথা হয়েছে কি, আমিও তো ফিরের মতো শক্তি আছে, আমি এরকম বসন্তের আটকে রাখবো? তাহলে এটা তো হয় না, তাই না? এটা প্রকৃতির অমুক নিয়মে চলে গিয়ে, তাও কোন বোর্ডে? কুমিল্লা বোর্ডের প্রশ্ন। তাহারই পরে মনে কবিতা বসন্ত কাকে স্মরণ করে এসেছে? ওই যে দেখো, কে কে বলতে পারবা? ওই যে দেখো, এটা কি হবে বলতো? এটা হচ্ছে এই যে ফাগুনের সরিয়া, ওই যে মনে আছে লাইনটা, লাইনটা লাইনটা মনে আছে? দাঁড়া লাইনটা কোনটা আমি দেখাচ্ছি, কোন লাইনটা থেকে আসছে এটা? এটা আসছে এই যে রহিনী ভুলিনি তো সে, এসেছে তো সে ফাগুন সরিয়া, ফাগুনকে স্মরণ করে। হ্যাঁ কিন্তু ঠিকই চলে এসে, এটাই বলছে। আচ্ছা কত নম্বরে ছিলাম রে? কত নম্বর আসছিলাম? হ্যাঁ আরে 30ও কেটে গেছে, 14 নিয়ে গেছে। এই যে 14 নম্বর না, 14 নম্বর না তো 16। ও আচ্ছা কিরে কত নম্বর আসছিলাম? ওই যে 15 নম্বর, ঠিক আছে 16 নম্বর। তাহারই পরে মনে কবিতা, কবিতা কার প্রতি কবির তীব্র বিমুখতা? কার প্রতি?
কবির তীব্র ওগো কবি ওই যে বলছেন, এটা আমরা সবাই জানি কি বসন্তের প্রতি তার তীব্র মানে বসন্ত আসুক সেটা চায় না। তার এই পরিমাণে কবিতা কে অর্ঘ্য বিরোচন করে বল, না পারলে কিন্তু আমার মারি ফেলবো। কে অর্ঘ্য বিরোচন করে? কঠিন আছে একটু, তাও কুমিল্লা বোর্ড। দেখ অর্ঘ্য বিরোচন, শীত নিয়ে অর্ঘ্য বিরোচন করে, বক্ত নিয়ে অর্ঘ্য বিরোচন করে, কবি না বসন্ত? আমরা খুব ভালো করে জানি কি কারে অর্ঘ্য বিরোচন। ওই যে বসন্তকালে অর্ঘ্য বিরোচন হয় না, ওই যে পূজা নিবেদন বসন্ত আসো, এরপর 18। তারই পরে মানে কবিতা বিমুখতা বলতে কি বুঝেছে? ঘৃণা, অপ্রসন্নতা, অসচেতন, অবজ্ঞা। ওই যে কেন হবে? দেখ অসচেতন না, এখানে কোনো সচেতনতার কাহিনী নেই। ঘৃণা করে না, এটা কি করে? অবজ্ঞা, অবজ্ঞা। এরপরে দেখো 19, তাহারই পরে মানে কবিতা, কবি কাকে ব্যথা দিয়েছেন? কাকে সে খুব ব্যথা দিয়েছে? কাকে? ওই যে অপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি ব্যথা? ব্যথা কাকে? ঋতুরাজকে। এরপরে 20 নম্বরটা, তাহারই পরে মানে কবিতায় শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ কি? কেন শীতকালকে মাঘের সন্ন্যাসী বলছে? শীতকাল বারবার শূন্যতে ফিরে আসে, শীতকালে কুয়াশা চাদর গিয়েছে বিদায়, শীতকালে গাছের পাতা জড়ি যায়, শীতকাল খালি হাতে বিদায় না। বল বল আনসার কর, ঢাকা বোর্ড 15, বল 20 নাম্বারটা ভাই আনসার কর। ফার্স্ট 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 আমি একটু সবার থেকে দেখছি। ফার্স্ট 20 নাম্বারটা আনসার কর বাবু সুন্দরবনীরা। ওকে, সাইমা শীতল প্র্যাকটিস না ফুল ক্লাস না দেখে এমসিকিউ পারছি না। তো তুমি কি চোখের মধ্যে আঙুল দিয়ে রাখছো? কেন তুমি পারছো না? এটা হচ্ছে আমার শীতকাল। দেখ এটা ভুল করবে অনেকে, কেন আমি বলি অনেকে ভাববে যে শীতকাল মানে কুয়াশার চাদর দিয়ে বিদায় নেয়, অনেকে মনে যে শীতকালে মনে গাছের পাতা জড়ে যায় না। তোর একদম লাইন বেলাইন আনসার করতে হবে। তুমি লাইনটা দেখো, তুমি লাইনটা দেখো, কি লাইনটা বলছি কি? লাইনটা বলছে কি? লাইন বলছে এই যে মাঘের সন্ন্যাসী গিয়েছে চলিয়া দিরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, খালি হাতে চলে গেছে গা। বুঝছো না? একদম পুরা লাইন থেকে প্রশ্ন করছে, পুরা লাইন থেকে প্রশ্ন করেছে। তাহারই পরে মনে কবিতা, কবির কাকে মনে পড়ে? কবির কাকে মনে পড়ে? ফাগুনকে? মাঘের সন্ন্যাসী পুষ্পের দিগন্ত, বসন্তকে। ক এবার ক ক ক ক ফাগুন রেনি মনে পড়ে জীবন হতো না, বসন্ত না, মাঘের সন্ন্যাসী। এই তো মাঘের সন্ন্যাসী মানে তার জামাই, তার জামাইরে বুঝেছে। আসো 22, তাহারই পরে মানে কবিতা, উত্তরী মানে কি? ওই যে কুহিলি উত্তরী, কুহিলি মানে কুয়াশা, উত্তরী মানে উত্তরী মানে উত্তর দিকে। কেন ঘুরো? উত্তরী মানে উত্তর দিকে, উত্তরী মানে হচ্ছে চাদর। কুহিলি উত্তরী তোলে মাঘের সন্ন্যাসী, উত্তরী মানে কি? চাদর। এরপরে 23, তারই কবিতা ব্যবহৃত কুহিলি উত্তরী মানে কি? কুহিলি মানে কুয়াশা, উত্তরী মানে চাদর, মানে কি? কুয়াশার চাদর। কোন দিয়ে আছে? এই যে কুয়াশার চাদর। আলহামদুলিল্লাহ। চলো এবার একটু আমরা ঢাবির প্রশ্ন সলভ করবো। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবি কে কে? জাস্ট অনলি 10 মিনিট টাইম দাও। 5 মিনিট আমরা অ্যাডমিশনের জন্য দিব। 5 মিনিট আমরা অ্যাডমিশনের কোশ্চেন। এই যে দেখো ভাইয়ার প্রতিটা, যারা আমাদের অপরিচিত বাংলা ব্যাচে আছে, জাস্ট এটা একটা নমুনা ক্লাস। তুমি দেখো আমি প্রতিটা টপিকের ক্লাস যেভাবে আজকে পড়াইছি, প্রথমে মজা করে এটিএ করে, এরপরে পুরো লাইন বাই লাইন পড়ে, সিকিউর জন্য মূল ভাব পড়াইয়ে, এরপরে পুরো কবিতার ইম্পর্টেন্ট যা ইনফরমেশন পরীক্ষাতে আসে সব পড়াই, এরপর এইচএসসির বোর্ড কোশ্চেন সলভ করাবো, মাঝে কিছু টেস্ট পেপার রাখবো, এরপরে ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন রাখবো। হ্যাঁ, এরপরে তুমি আমরা সৃজনশীল সলভ করবো। আমরা শেষ পর্যন্ত করবো কিন্তু ইনশাল্লাহ। এখন 1 ঘন্টা, আমি তোমাদের থেকে 1 ঘন্টা চাইছি কিন্তু শুরুতেই, আর এখন 51 মিনিট হয়েছে, আর বরাবর 9 মিনিট ইনশাল্লাহ আমরা ক্লাস করবো। কেমন? আর 9 মিনিট। আমি এতক্ষণ আমি নিজের প্রশ্ন একটা বানাই দেয়নি কিন্তু, যে বলছে এমন প্রশ্ন হলে মারা খাবো, একটাও নিজের প্রশ্ন দেয়, বোর্ড কোশ্চেন দিচ্ছি। আর আমার প্রশ্নে কিছু পরীক্ষা হবে, যে রাত 9টায়, একটু পরে 9টা একটা এক্সাম হবে বিলেসে প্রতিদ্বন্দ্বের, ওইটা দিস। ওইখানে 2-4টা প্রশ্ন আমি বানাই দিচ্ছি, বাকি 26টা প্রশ্নই 30টার মধ্যে মনে 3টা প্রশ্ন আমি বানাই দিচ্ছি, আর 27টা প্রশ্ন বোর্ড কোশ্চেন তোলা। দেখি ওখানে তোমরা কে কত পাও। আমাদের এক্সাম টু সবাই দিবে কিন্তু এটা। কেমন আসো? আচ্ছা এবার আমরা ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন সলভ করি। মাঝে আবার একটু বলি, যারা এখনো এই যে দেখো আমাদের এই যে ব্যাচটা, এখানে খুব সুন্দর করে লিখি এইচএসসি টু প্রি অ্যাডমিশন, মানে এই আমার ব্যাচের প্রতিটা ক্লাস নট অনলি এইচএসসি, তোমার এইচএসসি তো কভার হবেই, এডমিশনটা কভার হয়ে যাবে। জাস্ট একটা লাইনের মোটিভেশন দিই তোমাকে। ধরো তুমি তোমার লাইফ থেকে যদি একটা দাগ মুছতে চাও, এটা তোমার লাইফে একটা ছোট দাগ। ধরো এই যে এইচএসসিটা, এটা তোমার জীবনে একটা দাগ, একটা কষ্ট, একটা ব্যথা। এই কষ্ট তুমি কিভাবে মুছবা? মানে কোনো ইয়ে ছাড়া, মানে মুছুনি ছাড়া, এই দাগটাকে মুছা ছাড়া তুমি কিভাবে এই দাগটাকে ছোট করে ফেলবা? জাস্ট মোশন ছাড়া এই দাগটাকে ছোট করে ফেলবা, কে বলতে পারবা? ধরো তোমার লাইফের একটা দাগ, এইচএসসি লাইফ, তোমার একটা কষ্ট, একটা পেইন। হ্যাঁ, এই যে এইচএসসি ভাই ফুল সিলেবাস, হ্যান ত্যান, সময় কম, এত পেইন টেন, এত কিছু নিতে পারতেছি না। এই দাগটাকে তুমি, এই পেইনটাকে কিভাবে ছোট করে ফেলবা? কে বলতে পারবা? যারা ব্রিলিয়েন্ট ওরাই বুঝবে। তুমি এই দাগটাকে মোশা ছাড়া ছোট করতে পারবে একটা মাধ্যমেই, যখন তুমি এই দাগের উপর একটা বড় দাগ দিবা, তখন এই দাগটা ছোট হয়ে যাবে। যখন তুমি এই দাগের উপর কি দিবে, একটা বড় দাগ দিবা, তখনই তোমার এই দাগটা ছোট হয়ে যাবে। সেম টু সেম এই ছোট দাগটা হচ্ছে তোমার এইচএসসি, যেটা তোমার কাছে এখন খুব পেইন মনে হচ্ছে, ফুল সিলেবাস হ্যান ত্যান। যখনই তুমি এই দাগের উপর, এইচএসসির উপর হালকা করে অ্যাডমিশনের পড়াটা পড়বা, অ্যাডমিশনের একটা লাগা দিবে নিজের মধ্যে, তখনই তোমার ওরে বাবা অ্যাডমিশনের পড়া দেখি তোমার এইচএসসি মনে হয় দুধ ভাত পানি ভাত। এইচএসসি তো এগুলো দুধ ভাত, অ্যাডমিশনের পড়া তো আরেকটু কঠিন, আরেকটু ডিপ। এই যে অ্যাডমিশনের জন্য একটু ধাক্কা খেলে মনে হয় ধুর এইচএসসি তে কিছুই না।
আমি সেম জিনিসটা তোমাকে করব। এখন থেকে তোমাকে আমি অ্যাডমিশনের ধাক্কাটা দেবো, অ্যাডমিশনের ধাক্কাটা দেবো। তোমার কাছে তখন মনে হবে দূর ভাই এইচএসসি তো কিছুই না। আমি এই জন্যই বলছি, এইচএসসিতে এ প্লাসের দায়িত্ব আমার হাতে, চোখটা বন্ধ করে ছাড়ি দাও। এইচএসসিতে এ প্লাসের দায়িত্ব চোখটা বন্ধ করে ছাড়ি দাও, এ প্লাসের দায়িত্ব আমার। তোমার এইচএসসিতে কয়টা সাবজেক্ট? 7টা সাবজেক্ট, অপশনাল একটা, ওটাতে এ প্লাস পাইতে হবে, কোনো সন্দেহ নাই। বাকি থেকে 6টার মধ্যে যদি তুমি 3টা সাবজেক্টে এ প্লাস পাও আর 3টা সাবজেক্টে যদি তুমি এ পাও, ওভারঅল তোমার এ প্লাস পাওয়ার সমান, এ প্লাস পাই গেছো তুমি। ওই যে অপশনাল 3টা, অপশনাল এ প্লাস হলে 3 পয়েন্ট যোগ হবে এখানে। এই যে 3টা সাবজেক্টে এ প্লাস থাকবে, এর মধ্যে একটা হচ্ছে বাংলা। এই বাংলা তোমার চোখ বন্ধ করে এ প্লাস ধরে রাখো, যে আমি সুফিয়ান ভাই এই ব্যাচে ক্লাস করবো, আমার বাংলাতে বিন্দু পরিমাণ সমস্যা নেই। বাকি আমার আর বাকি 2টা সাবজেক্ট যেটা আমার প্লাস পাওয়া লাগবে, আমি ওগুলো টেনশন করবো। বাকি বাংলা নিয়ে আমার কোনো টেনশন নেই, বাংলা নিয়ে আমার কোনো টেনশন নেই। সো এই জন্যই বলি জাস্ট ভাই এই ব্যাচের ক্লাসগুলো করিও, জাস্ট এই ব্যাচের ক্লাসগুলো করিও। ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিই, আগামীকাল ইতিহাসের একটা ক্লাস হবে, এক ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র 70 মার্ক নির্মিত অংশের সাজেশন প্লাস কিভাবে লিখবে A to Z 70 মার্কের প্রিপারেশন আগামীকালকে হবে। হ্যাঁ, এরপরে আমাদের 24 তারিখ একটা বাংলা ফাইনাল এক্সাম, 100 মার্কের এক্সাম হবে, কেমন? আর 24 তারিখ থেকে আমাদের ফার্স্ট পেপারের প্রতিটা গদ্য বোধন অর্ধাঙ্গী দিয়ে আমাদের ক্লাস শুরু হবে, অর্ধাঙ্গী। হ্যাঁ, 24 তারিখ থেকে ইনশাল্লাহ পেইড ব্যাচ। এখন আমাদের সেকেন্ড পেপারের গ্রামারের মিশন চলতেছে, যারা এখনো যুক্ত হয়নি আজকের মধ্যে যুক্ত হয়ে যাও। জাস্ট এই নাম্বারে বিকাশ বানগদে 750 টাকা সেন্ড মানি করে ভাইকে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে টেক্সট করো, অথবা আমাদের আবু সুফিয়ান পেজের মধ্যে তুমি টেক্সট করো। বাট তুমি জাস্ট চুপটা বন্ধ করো, তুমি জাস্ট আমাদের ব্যাচে থাকো, আর কিচ্ছু করা লাগবে না, তোমার কোনো পেন নেওয়া লাগবে না বাংলা নিয়ে। আমি আবার বলছি, এই যে ডাকটা তোমার এইচএসসির পুরোটা ছোট করা, হালকা করার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। আচ্ছা আসো, এবার আমরা ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন সলভ করি। আমাকে বলে এই ঢাবিতে পরীক্ষা দিবে কে কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে কি কে? ভাই আপনি কিভাবে ঢাবিয়ান হয়েছেন? পড়াশোনা করে। এবং আমি জাস্ট ওই প্রশ্নটা যেহেতু করছি, আমি জাস্ট 1 মিনিটে বলি, আমি সুফিয়ানের যখন আমি এইচএসসি দিয়েছিলাম, এইচএসসি অ্যাডমিশনের বাংলা আমি সুফিয়ান এইচএসসি থাকতে শেষ করে ফেলছি। এইচএসসি থাকতে আমার পুরো বাংলা ব্যাকরণ নোট করা ছিল। আমার ইংলিশ আমি এইচএসসি থাকতে পুরো ইংলিশ গ্রামারগুলো নোট করে ফেলছি। আমি যখন অ্যাডমিশন টাইম পড়া শুরু করছি, অনলি 25 ডেজ আমার ফুল ইংলিশ শেষ। 25 দিন আমার পুরো ইংলিশটা শেষ হয়ে গেছে, 25 দিন পুরো ইংলিশ শেষ হয়ে গেছিল আমার অনলি 25 ডেজ, যেখানে মানুষের 3-4 মাসে আমার 25 দিন শেষ হয়ে গেছিল, কারণ আমি এইচএসসি থাকতে পড়ে নিয়েছি। আমি আরেকটু বুঝাই বলি, আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি, সিলেটের বন্যা হয়েছিল তখন, তোমাদের যেমন আমরা 1 মাস পরীক্ষা পিছিয়ে দিছে, আমাদের পরীক্ষা 2 মাস পিছিয়ে দিয়েছিল। ওই 2 মাস সময় আমি পুরো 2 মাস সময় অ্যাডমিশন ডেডিকেট, মানে পুরো ডেডিকেট করে দিচ্ছি অ্যাডমিশনের জন্য, পুরো 2 মাস অ্যাডমিশনের টাইম দিচ্ছে। এই যে এখন যারা মেধাবী ওরা কি করবে জানো? এখন যে ওদের 25 দিন পরীক্ষা পিছিয়ে 1 মাস পরীক্ষা পিছিয়েছে, ও কি করবে এখন থেকে এমন ভাবে পড়বে যাতে করে এইচএসসি অ্যাডমিশন 2টা কভার হয়ে যায়। এবং আমাদের যে ব্যাচে আমি বারবার বলতেছি, আমি 2টার জন্যই পড়াবো, এইচএসসি প্লাস অ্যাডমিশন 2টা জিনিস তোমার পুরো কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমার একটা ইবুক থাকবে যেটা তোমার বিরোচন বই, এখন থেকে তুমি বিরোচনটা কমপ্লিট করো। ক্লাসের শেষে বলতেছি, জাস্ট ক্লাসের শেষে 5 মিনিট তোমাদের অ্যাডমিশনের জন্য টাইম দিবে। এখন থেকে তুমি কিভাবে অ্যাডমিশনের জন্য তুমি আগাই থাকবা, কোন কোন সাবজেক্টে কিভাবে পড়বে, এটা আমি ইনশাআল্লাহ একটু পরে বলবো। আপাতত আমরা একটু ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন সলভ করি। দেখ এবার একটু সত্য, আমি ভাইয়ের ক্লাস করছো, তুমি ভাইয়ের ক্লাস করছো না, একদম ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন সলভ করো, ডিউর কোশ্চেন সলভ করো। কোহেলি উত্তরে ডলে ড্যাশের সন্ন্যাসী উদ্ধৃতের শূন্যস্থানে কি বসবে? ভাইকে বল, উদ্ধৃতের শূন্যস্থানে কি বসবে? কোহিল উত্তরে তলে বল, কোহিল উত্তরে তলে মাঘের সন্ন্যাসী। কবিতার মধ্যে এইভাবেই ভার্সিটির প্রশ্ন আসে, একটা লাইন দিয়ে বলবে এই শূন্যস্থানে কি বসে, একটা লাইন দিয়ে বলবে আগের লাইন কি পরের লাইন কি। আমি এই জন্য তোরে প্রতিটা লাইন এত মজা করে পড়াইছি। এরপরে সেকেন্ড কোশ্চেন, এটা ঢাকা ইউনিভার্সিটি মানবিকের ক্ষয় ইউনিট, মানবিকের ইউনিটে 19-20 প্রশ্ন। এরপরে কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, বল স্নিগ্ধ আঁখি মানে কি? একটু আগে বলছিলাম অপশনে কমল চক্ষু আছে, উৎসুক চাহনি আছে, কোনটা আনসার করবে বল? আমরা জানি না, 2টাই থাকলে আমার উৎসুক চাহনি হবে। এরপরে 3 নম্বরটা দেখ, ডিউর কোশ্চেন তুমি কয়টা পারো? এখনো তুমি ভার্সিটি পড়া স্টার্ট করো নাই, বাট সুফিয়ান ভাই জাস্ট অনলি একটা ক্লাস করছো তুমি। 3 নম্বরটা তাহারই পরমাণু কবিতা মাঘের সন্ন্যাসী বলতে কি বুঝাইছে? এটা হচ্ছে ঘ ইউনিট, আগে ছিল এখন এটা মানবিকের ইউনিট। বল শীত ঋতু, কবি হৃদয়, শীতের কুয়াশা না কবি? ওই যে মাঘের সন্ন্যাসী, মাঘ মাসে কোন কালটা বলছি না, কোন কাল লাগিয়ে মাঘ মাসে, মাঘ মাইয়ে শীত, তার মানে মাঘের সন্ন্যাসী মানে শীতের ঋতু। এরপরে 4 নম্বর প্রশ্নটা ভাইকে বলো। 4 নম্বর প্রশ্ন, সহতোক্তি কথা বলেন। আচ্ছা এটা একটু তোমরা বুঝবা না, এটা আপাতত মাত্র সহতোক্তি মানে নিজে থেকে, এটা হচ্ছে একজন হবে। সহতোক্তি মানে নিজে থেকে, এটা একজন হবে, নিজে থেকে কথা বলছে একজন হবে। ওই যে কবি বক্তা সে নিজে থেকে বলছে, আর বাকি কবি তো কবি বক্তার কথা আনসার দিছে। আসো এরপরে 5 নম্বরটা, মাধবী অর্থ কে বল? একটু আগে বলছিলাম মাধবী মানে কোন ফুল, একটু আগে বলছিলাম, আনসার করো ফার্স্ট। একটু আগে ভাইকে বলছিলাম, দেখে আনসার করো তো। মাধবী মানে কোন ফুল বলো তো? মাধবী মানে বাসন্তী ফুল। মাধবী মানে কোন ফুল? মাধবী মানে বাসন্তী ফুল। আসো এরপরে 6 নম্বরটা, এমন উন্মানও না তুমি কোথা তো বনব পুষ্প সাজ, এই জিজ্ঞাসা আছে কোন কবিতা? এরকম প্রশ্ন আসে তোমার, একটা লাইন তুলে দিয়ে বলবে, একটা লাইন তুলে দিয়ে বলবে। ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের যারা কমার্সের তোমাদের ইউনিট 11-12 প্রশ্ন। আবার জগন্নাথ, জবি মানে কি? জগন্নাথের 500 প্রশ্ন। কেমন আসো? ওকে, তাহলে এটা হচ্ছে কোন কবিতায়?
এটা কোন কবিতা যে তাহারই পরে মনে, একটা লাইন দিয়ে বলবি এটা কোন কবিতার লাইন, এখান থেকে প্রশ্ন আসবে। এরপরে 7 প্রশ্ন, পাঠ্য কবিতা কোন কবিতায় বাতাবি লেবুর উল্লেখ আছে? এই যে কোন ফল কোন ফুল এগুলো উল্লেখ থাকে, কোন কবিতা বলতো? তাহারই পরে মনের মধ্যে আসো। এরপরে 8 নম্বরটা, সুফিয়া কামালের পৈতৃক নিবাস কথা, ঢাকা ইউনিভার্সিটি 13-14 প্রশ্ন, বল পৈতৃক নিবাস কথা। ওই যে বলছো সুফিয়ান ভাইয়ের বাপের বাড়ি কোথায়? আর বাপের বাড়ি কোনায়? কোনায় কুমিল্লা। আর যদি বলে তার জন্মস্থান কোথায়, তার এখন হবে বরিশালের লঞ্চে ওইটা। কেমন আসো। এরপরে 8 পরে 9 নম্বরটা, বসন্তের প্রতি কবি বিমুখ কেন? কেন বসন্তের প্রতি বিমুখ? বরণের আগে চলিয়েছে এড়লে বিমুখ, শীত কবির প্রিয়, বন্দনা গীতে রচিত হয়নি, রিক্ত শীতের করুণ বিদায়কে ভুলা যাচ্ছে না। করতে হবে। কেন বসন্তের প্রতি বিমুখ? কারণ মানে বরণ আগে চলিয়েছে এডিনি না, রিক্ত শীতের করুণ বিদায়কে ভুলতে পারতেছে না। ওই যে রিক্ত শীত, শীতকালে হেবিডি জামাই রিক্ত হাতে খালি হাতে চলে গেছে গা, এই বিদায়কে সে ভুলতে পারতেছে না, তা জামাইকে। আসো এরপরে 10 নম্বরটা, তাহারই পরে মানে কবিতায় ব্যবহৃত পুষ্পারুত। আচ্ছা এটা একটা গ্রামাটিক্যাল প্রশ্ন, এটা আমি জানি তোমরা পারবা না, এটা একটা গ্রামাটিক্যাল প্রশ্ন, এটা সৌন্দর্যযোগ্য পুষ্পযোগ আরতি, হ্যাঁ এটা গ্রামাটিক্যাল প্রশ্ন, এটা এখন পারবা না। 10টা কোশ্চেন গেছে, ওকে ফাইন। আসো এরপরে 11 নম্বর, কুড়ি, এটা করতে গেছে, এটাও তোমার গ্রামাটিক্যাল, শব্দের বান্ডার থেকে, এটা হচ্ছে কোরক, এটাও পারবা না, এটা তোমার গ্রামাটিক্যাল প্রশ্ন করছে এখানে, কিন্তু গ্রামাটিক্যাল প্রশ্ন মানে ব্যাকরণের প্রশ্ন। 12 নম্বরটা, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লবেনি কি? কি হবে? পুষ্পারতি লবেনি কি? ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লবেনি কি? কি লবেনি কি? ঋতুর রাজন, ঋতুর রাজন, নট সাজন, ঋতুর রাজন। কেমন আসে? একদম লাইন বেলাইন থেকে প্রশ্নগুলো আসে। এরপরে দেখ, এই আনসার ভুল হয়েছে, সাজন হবে না, এটা রাজন হবে। এরপরে দেখ 13 নম্বর, এটা 15-16 প্রশ্ন ঢাবির, অলোকের পাতার বাহিয়া তরি তার এসেছে কি? কার তরি? কিসের তরি? কিসের তরি এসেছে কি? ওই যে কিসের তরি? বসন্তের তরি, বসন্তের তরি এসেছে কি? তার বেজেছে কি আগমনী গান? আসো আলহামদুলিল্লাহ, ঢাবির প্রশ্ন 13টা প্রশ্ন আসছে ঢাবির এখান থেকে। কে কয়টা পারছো ভাইকে বলো তো? ঢাকা ইউনিভার্সিটির 13টা প্রশ্ন এসে কে কয়টা পারছো ভাইকে বলো তো? আরেকটু ছোট্ট করে তোরে আমি আরেকটু জাহাঙ্গীরনগরের প্রশ্ন সলভ করে, জাহাঙ্গীরনগর, হ্যাঁ জাহাঙ্গীরনগরের প্রশ্ন সলভ করে, যাও জাহাঙ্গীরনগর প্রশ্ন দেখি তুমি কয়টা বার আসো। দেখো, তাহারই পরে মনে কবিতা কোন ফুলের উল্লেখ আছে? কোন ফুলের কথা উল্লেখ আছে? আমরা জানি বাতাবি লেবুর ফুল, ওকে ফাইন, ওকে 22-23 প্রশ্ন। এরপরে তাহারই পরে মনে কত সালে প্রথম প্রকাশিত হয়? বল কত সালে? আমরা জানি না, বল বল বল। 1935 সালে। কত খ্রিস্টাব্দে? 1935 সালে। কোন পত্রিকায়? বল কোন পত্রিকা? বল বল, চুপ করে আসুস কেন? মাসিক মোহাম্মদী পত্রিকা। কেমন আসো। এরপরে অগ কবি রচিয়া লহন আজুগীতি, কোন কবিতার পঙ্গক, কোন কবিতার লাইন? জানি না কোন কবিতার লাইন, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তাহারই পরে মনে কবিতা, কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে? কবিদের বসন্তের প্রতি তো বিমুখ, এটার মধ্যে কোনটা? ব্যর্থতা, সে কি ব্যর্থ? শূন্যতা, অভিমান, এর কয়েকটা প্রশ্ন আমরা এইচএসসিতে দেখছি। কি? যার উদাসীনতা ফুটেছে, জানা না উদাসীন আছে। এরপর 18, তাহারই পরে মনে কবিতা কত সালে কোন পত্রিকা প্রথম প্রকাশিত হয়? বল, অপশন না দেখি বল। 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকা, কোরআন দিয়ে আছে 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকা। এরপরে তাহারই পরে মনে কবিতা কবির কাছে কি মিনতি করেছেন? জাহাঙ্গীরনগর 19-20 প্রশ্ন, কি মিনতি করছেন? ওইছে ওগো কবি রজিয়াল আজুগীতি, একটু গান গাও না, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনে মোর মিনতি, ওইছে এ মোর মিনতি, আর মিনতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে, তোর কণ্ঠে বসন্তের বন্দনা গান শুনি, এ মোর মিনতি। তাহলে এই যে কি মিনতি করেছেন? ওই যে বসন্ত বন্দনা শুনতে। লাইন বাই লাইন প্রশ্ন আসবে। তাহারই বড় মনে কবিতা কোন ফলের কথা উল্লেখ? কোন ফুল কোন ফল? তাহলে কাঁঠালের কথা কত নিয়েছে? বাতাবি ও আমস। 20টা প্রশ্ন আমি তোদের ডিও আর জাহাঙ্গীরনগর মানে ঢাবি আর জাহাঙ্গীরনগরে পড়াইছি। কয়টা ক্লিয়ার হয়েছে? বল কে কয়টা পারছো ভাইকে বলো তো। 20টা প্রশ্নে তুমি স্টিল না বলো তো। তাহারই পরে মনে কবিতার অ্যাডমিশনের বই থেকে কেউ পড়ছে? আমাকে বলো অ্যাডমিশনের বই, অ্যাডমিশন যে বইগুলো আছে এগুলো কেউ পড়ছো? পড়ো নাই তো, ম্যাক্সিমাম পড়ো নাই। কয়টা পারছো 20টা প্রশ্নের মধ্যে বলো তো ভাইকে বলো তো। হয়তো ওই যে গ্রামাটিক্যাল 2-1টা প্রশ্ন যেগুলো, ওগুলো হয়তো তুমি না পারার কথা, স্বাভাবিক, পারবা না তুমি। তুমি কি সন্ধি পড়ছো নাকি? তুমি পারবা। তুমি শব্দমেলা পড়ছো যদি তুমি পারবে না। এর বাইরে সবগুলো পারার কথা। দিস ইজ কল্ড অ্যাডমিশনের পড়া। এবার আমরা যাবো, আচ্ছা রাবির রাজশাহীর কেউ আছো? রাজশাহী পরীক্ষা দিবি, তাকে রাজশাহীর অন্যদিন সলভ করাবো যা। এবার আমরা যাবো তাহারই পড়া মানে সিকিউর মধ্যে। সিকিউর দেখ, অ্যাডমিশনের পর এইভাবে পড়তে হবে। সারাদিন লাল 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 বাস, এরপরে লাল মানে লাল লাল গেঞ্জি একটা পরে এরকম হ্যান ত্যান লাল বাস থেকে নেমে, দিস ইজ নট অ্যাডমিশন। এটা অ্যাডমিশন না। ইমোশন বেশি দিন থাকে না। ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবা, এইচএসসি অ্যাডমিশন এখন থেকে পড়বা। সারাদিন ভিডিও রিলস হ্যান ত্যান ফেসবুক লাল লাল শাহজালাল এগুলো দিয়ে কখনো অ্যাডমিশনের চান্স পাবা না। একটু ভালো করে পড়াশোনা করো। কেমন আসো। এবার আমরা সৃজনশীল আনসার জন্য তোমাদের এই কবিতা থেকে সিকিউর কি পয়েন্ট জানতে হবে আমাদেরকে। পুরোটা কবিতা সিকিউর জন্য আবার পড়বো আমরা। সিকিউর কি পয়েন্ট, সিকিউর কি পয়েন্ট কি আমি তোমাকে বুঝিয়ে বলি। একটা কবিতা থেকে
কিভাবে সিকিউ আসতে পারে, এটা তুমি কি পয়েন্টের মধ্যে ক্লিয়ার হবে। এবং এটা আমি 2024 সালে যখন আমি পড়াইছিলাম এইচএসসি, তখন এটা আমি বের করছি। আমি দেখিনি এর আগে কোনো টিচার, বাংলাদেশে কোনো টিচার সিকিউর কি পয়েন্ট, এই যে কি পয়েন্ট ওয়ার্ডটা আমি নিজে মাথা থেকে বানাইছি, যে উদ্দীপক, যে তোমরা যেখানে আটকে যাও, উদ্দীপকের সাথে তাহারই পরমাণু কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, এই যে কোন দিকটি ফুটে উঠেছে, কোন দিকটি ফুটে ওঠে না, কোন দিকে মিল আছে, সাদৃশ্য আছে, দিস ইজ কল্ড কি পয়েন্ট। এই কি পয়েন্টগুলো আমি বানাইছি 24 সালে আমি বানাইছি। আমি জানি এর আগে কাউকে আমি দেখিও নাই। এই কবিতার কি পয়েন্ট মানে কি, তোমরা যে একটা কবিতা থেকে 10, 15, 20, 30, 40টা টেস্ট পেপার কয়টা আছে কি সিকিউ, 50-60 এর মধ্যে সিকিউ আছে না, এত সিকিউ পড়ার কোনো দরকার নেই। জাস্ট তুমি সিকিউর কি পয়েন্ট জানতে হবে। এই কবিতার সিকিউর কি পয়েন্ট হচ্ছে প্রিয়জন হারানোর বেদনা, প্রিয়জন হারানোর বিরহ বেদনা। একটা উদ্দীপক আসবে, আবু সুফিয়ান খায় না, আবু সুফিয়ান ঘুমায় না, আবু সুফিয়ান গান গায় না, আবু সুফিয়ান গোসল করে না, আবু সুফিয়ান বন্ধুর সাথে খেলা করে না, মন খারাপ করে থাকে, উপরের দিকে তাকিয়ে থাকে, ঘুমের মধ্যে হা করে থাকে, ঘুমের মধ্যে লাফ দিয়ে ওঠে, বারবার তার মনে পড়ে যায় গত বছর তার মিম তার সাথে ছিল, এই বছর সে আর নাই, সে তাকে ছেড়ে চলে গেছে, সে গত বছর দুর্ঘটনায় সে উপরে চলে গেছে। এই কষ্টে, এই শোকে সুফিয়ান গান গায় না, ঘুমায় না, খায় না, ডোডর হ্যান্ডেল করে না। উদ্দীপকের সুফিয়ানের সাথে তাহারই পরমাণু কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, কোন দিকটি সাদৃশ্য রয়েছে, প্রিয়জন হারানোর বিরহ বেদনা। প্রিয়জনকে হারিয়ে সুফিয়ান আজ ভেঙে পড়েছে, কষ্ট পেয়েছে, হ্যান ত্যান। এবার তুমি তোমার মতো করে লিখতে থাকো, এরকম একটা সিকিউ আসবে। অথবা যদি আসে যে সুফিয়ানের সাথে কোন চরিত্রের মিল রয়েছে তাহারই পরমাণু কবিতা, তাহলে সুফিয়ানের লগে কবি সুফিয়া কামালের মিল রয়েছে। হ্যাঁ, সুফিয়ানের লগে সুফিয়া কামাল, দেখছি না অবস্থাটা। এরপর আসতে পারে ব্যক্তি জীবনের বিরহ কাতরতা। একটা ব্যক্তি সম্পর্কে তোমার উদ্দীপকটা দিয়ে দিবে, হাতে তার ব্যক্তি জীবনে খুব কষ্ট, খুব দুর্দশা, খুব হতাশা, সুফিয়ান খায় না, ঘুমায় না, হ্যান কিছু একটা তার ব্যক্তি জীবনের দুর্দশা নিয়ে লেখা থাকবে। বলবে উদ্দীপকের সাথে সুফিয়ানের কোন দিকটি মিল রয়েছে, ব্যক্তি জীবনের বিরহ কাতরতা বেদনার সাথে মিল রয়েছে। এবার আসো, আমি তোমাকে 2-1টা উদ্দীপক পড়াই দিই, তাহলে তুমি বুঝতে পারবা। যেমন দেখো, একটা উদ্দীপক আছে, হ্যাঁ, যারে খুব বেশি ছিল ভালো। উদ্দীপকটা একটু পড়ো, জাস্ট অনলি 5 মিনিট লাগবে। এই রে, চার্জার লাগাও তাড়াতাড়ি 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 অফ হয়ে যাবে তুমি। বল, উদ্দীপকটা একটু পড়ো তো আমাকে, জাস্ট অনলি 5 মিনিট টাইম দাও, জাস্ট অনলি 5 মিনিট। এরপর তোমাদের ভার্সিটির বিষয়ের জন্য কিছু আলোচনা থাকবে ইনশাআল্লাহ। ওকে, কি রে, নেট কি ঠিক আছে? নেট ঠিক আছে কিনা দেখো তো। এই তোদের সবার নেট ঠিক আছে বাবুরা? আমার এখানে দেখা যাচ্ছে না মনে হচ্ছে। আসো, কি আমার এখানে যে গোলা দেখা যাচ্ছে। হায় রে মিম, কেন ভাইকে ছেড়ে গেলি? না না, আমার বউ আছে, ছেড়ে যায় নাই। দেখো, যারে খুব বেশি ছিল ভালো, সে মোরে ছেড়ে চলে গেল। উফ, যে ছিল মোর জীবন ছায়া, রেখে গেছে শুধুই মায়া। আহ, কি কথা তার, লাগে না ভালো অপরূপ প্রকৃতি, আমার আর এই প্রকৃতি ভালো লাগে না। যতই করো কেউ মিনতি, আমি এখন রিক্ত শূন্য, আমি এখন খালি হাতে, মন পড়ে রয়েছে শুধু তার জন্য। সে দিল মোরে কেমনে ফাঁক, আমি এখন বড়ই একাকী। সে আমাকে ফাঁক করে, মানে ফাঁকা রেখে চলে গেল, আমি এখন বড়ই একাকী। উদ্দীপকে তার এই পরমাণু কবিতার কোন দিকটি প্রকাশ পাইছে? স্বজন হারানোর ব্যথা? না 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 না, স্বজন হারানো হবে না, প্রিয়জন হারানোর বিরহ বেদনার দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে সে যাকে খুব ভালোবাসছিল সে তাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তার জীবনে তার ছায়ার মধ্যে যে ছিল, সে এখন শুধু মায়া রেখে চলে গেছে। এই জন্য সে কষ্টে, প্রকৃতি এখন তার ভালো লাগে না, সে এখন বড়ই একাকী। সুফিয়া কামালের প্রিয়জন হারানোর বেদনার সাথে মিল রয়েছে, দিকটি ফুটে উঠেছে। সুফিয়া কামালের জামাইও শীতকালে চলে গিয়েছে, এরকম কথাটা লিখবা। উদ্দীপকটি তাহার এই পরম কবিতার সুরকে প্রকাশ করতে পারেনি। তোমার মতের পক্ষে যুক্তি দাও। পারে নাই উদ্দীপকটি তাহারই পরম কবিতার সুরকে প্রকাশ করতে পারে নাই। তোমার মত না, আমি দ্বিমত পোষণ করতেছি। কারণ তাহারই পরম কবিতার মূল ভাব প্রিয়জন হারানোর বিরহ বেদনা। এই কবিতা তো সেম, প্রিয়জন হারানোর বিরহ বেদনা, তাহলে একই তো কথা। তুমি লেখো, আমি দ্বিমত পোষণ করতেছি। কারণ উদ্দীপকের মূল ভাব এটা, তারপরে অন্য কবিতার মূল ভাব এটা। এবার হ্যান ত্যান তুমি মিলে জলে লিখে ফেলো, এগুলো দেখার দরকার। আসো, এরপর আরেকটা সিনেশন দেখাই দেখেন। বিষণ্ণ বিরোহী বাতাস মনের জানালায় দেয় যে কি, উন্মাননা মন আজ মাধবীর। মাধবীর খুবই উন্মাননা মন। পড়ন্ত বিকেলে দক্ষিণের বারান্দায় বেদনায় রাগিনী হয়ে উঠে তার। শোকের পাথার বেয়ে আসে বসন্ত, চৈত্রের খরায় শুকিয়ে গেছে তার বুক। চৈত্রের খরায় তার বুক শুকিয়ে গেছে।
সেখানে শুধু ধুধু বালু চর, মানে শুকিয়ে বালু হয়ে গেছে, নেই তাতে জ্বর, আছে শুধু কষ্টের হলাহল। কি তার কষ্ট, বুক ভরা কষ্ট, শীতের শুষ্কতা মুছে বসন্তের শূন্যতা ছেপে ধরেছে তার, কারণ মাঘের শীতে প্রিয়জন তার গিয়েছে ছিল না ফেরার দেশে। ওই যে আবার একই কথা, প্রিয়জন হারানোর বিরহ বেদনা ফুটে উঠেছে। তুমি যেই সিকিউ সলভ করবে, কোন দিকটা ফুটে উঠেছে? প্রিয়জন হারানোর বিরহ বেদনা, এই দিকটি ফুটে উঠেছে। এরপরে বলছে উদ্দীপকের মাধবী তার উপর কবিতার ব্যক্তি চরিত্রের ছায়াচিত্র উক্তিটি মূল্যায়ন করো। তুমি বলে উক্তির যথার্থ। এবার তুমি লেখো সুফিয়া কামিল দাস জামাইও তার ছায়া চলে গেছে, মাধবীর জামাইও কি এরে মাঘের শীতে প্রিয়জন না ফেরার দেশে চলে গেছে গা, সেম টু সেম সেম। আর একটা সিকিউ দেখে সব সেম সেম একদম সেম। দেখ, চিত্রশিল্পী কাজী ইকবালের স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেড়াতে গেছিল কক্সবাজার সমুদ্র সৈকতে। হঠাৎ আসা সুনামির আঘাতে বেঁচে গেল পরিবারের সবাই, নিজে বেঁচে গেল বিয়োগান্তুক। এই ঘটনার শোকে ভীষণ ভেঙে পড়লেন। ছবি আঁকা নেশা ও পেশা হলেও তিনি আর কখনোই হাত তোলেননি ছবি আঁকার তুলি কিংবা রঙে। হ্যাঁ, এবার বলছে তারই পড়ানো কবিতা কবির বাব্যস্ত সাদৃশ্য, কোন দিকটি সাদৃশ্য রয়েছে? ঘুরে ফিরে ওই একই কথা। এতে কে রে, কে? কাজী ইকবাল্লা, তার স্ত্রী পুত্র কন্যা, তার বউ জামাই। ইকবালদার জামাই কেমন স্ত্রী, পুত্র মানে ছেলে, কন্যা মানে মাইয়া, মানে তার বউ খোলা মাইয়া বেগুন সুনামিতে লই গেছে, মরে গেছে গা। এই শোকে বিয়োগান্তুক, এই শোকে হেতা ছবি আঁকে না। এই একই কথা কবি সুফিয়া কামিল লোক এখন আর কবিতা লেখে না, গান গান, একই কথা, সব একই কথা। তাহলে তুমি এখানে কি দিবা? এখানে তুমি স্বজন প্রিয়জন হারানোর বেদনা দিবা? হ্যাঁ, মিলে তো। এটা তুমি চাইলে প্রিয়জন হারানোর বেদনাও দিতে পারো, এটা তুমি চাইলে ব্যক্তি জীবনের, ওই যে বলছিলাম না ব্যক্তি জীবনের বিরহ কাতরতা, এটা তুমি চাইলে দিতে পারো। সেও ব্যক্তি জীবনে কাঁদতেছে, ওই যে বিয়োগান্তক বিরহ কাতরতা। সুফিয়া কামালও ব্যক্তি জীবনে কাঁদতেছে, একই কথা। তুমি যেটাই দাও এটা ঘুরে ফিরে। এরপরে তারই পূর্ণ কবিতার কবির প্রকৃতি ঘনিষ্ঠ যে মনোভাব বর্ণিত হয়েছে উদ্দীপকে তা অনুপস্থিত। ও হ্যাঁ, এটাও সঠিক বলছে, প্রকৃতি ঘনিষ্ঠ যে মনোভাব বর্ণিত হয়েছে, কারণ ওই যে তারই পড়ানো কবিতায় কবির লোকে প্রকৃতির যে একটা সম্পর্ক, প্রকৃতি ফাগুন আইলে গান গাইবো, এটা তো এখানে লেখা না, এটাই বলছে আর কি। তুমি সেটাই লিখে দিবা, শেষ, আর কিছু না। তাহলে দেখছো শিখে পারবা, আজ শিখেও পড়া লাগবে। দেখ তোদেরকে আরোগ্য দেখাই দি, যা যা আরোগ্য দেখাই। ভেতরে আমার বাঁশিটি বাজে না আর, উড়ে না পাখি আঁকা পাকা সাদা ঝাঁক, নদী জলের ঢেউগুলো নির্বাক, ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড়। মানে বলছে কি, ভেতরে আমার বাঁশিটি বাজে না, আমার ভিতরে আর কোনো বাজে না, মানে আমার ভিতরে শরীরে কোনো কারেন্ট নেই, আমার ভিতরে শুধু ফাঁক, বাঁশিটি বাজে না আর, শুধু আমার ভিতরে কষ্টে সাঁইসাই হয়ে গেছে আমার। উড়ে না পাখি আঁকা পাকা সাদা ঝাঁক, আমার ভিতরের পাখিটা আর উড়ে না, কষ্ট কষ্ট। নদীর জলে ঢেউগুলো নির্বাক, মানে ঢেউগুলো এখন আর কোনো কথা বলে না, ভেতরে আমার ভেঙে পড়া শুধু পাড়, আমার ভিতরটা ভাঙিয়েছে। তার মানে কি, একটা ব্যক্তির বিরহ বেদনার কথা বলা আছে। এবার দেখ কি কবিতার সাদৃশ্যটা, এই লেখো ব্যক্তি জীবনের বিরহ বেদনা। কবিতার মধ্যে এক ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, সে বিরহ বেদনা, কষ্ট, দুঃখ কষ্টে তার মনের মধ্যে কোনো আনন্দ নাই, হ্যাঁ কিছু নাই, শুধু কষ্ট আর কষ্ট। বিরহ, ব্যক্তি জীবনের বিরহ বেদনা, সেম। দেখছস, লাগেনি তোকে টেস্ট পেপারের 140 কে সিকিউ সলভ করতে, লাগছে না তোকে টেস্ট পেপার 140 কে সিকিউ সলভ করতে, লাগছে? লাগে নাই। জাস্ট সিকিউর কি পয়েন্ট যেতে পারবো, সিকিউ যেমনি আসুক তে পারবো আনসার করতে। পুরো ক্লাসটা কেমন লাগছে ভাই? এবার আয় ভার্সিটি অ্যাডমিশন যারা যারা দিবে, তোদের জন্য 2 মিনিট ভাই কথা বলি। ও আরো ইম্পর্টেন্ট আছে, ঠিক রাত 9টা, কয়টা বাজছে রে? 8:32, ঠিক রাত 9টায় আমাদের এক্সাম হবে বিলেশের প্রতিদানের উপর। যে 30-30 পাবি তে আমার নক দিস, আমার পক্ষ থেকে তোমার জন্য অগ্রিম ভালোবাসা। কেমন? যে 30-30 পাবা। প্রশ্ন 3টা করছে আমি, তোমরা যারা পজিশন নিচে পাইবা তোমাদের বাংলাতে খুবই দুর্দশা থাকবে, যারা পজিশন নিচে পাবা। যারা 27-28 পাবা তোমরা এ প্লাস পাওয়ার মতো, কিন্তু মিসও যাইতে পারে যদি প্রশ্ন করি না। যাদের 30-30 পাবি সেলুন। কেমন? ওকে, আচ্ছা এবার অ্যাডমিশনের কথা। আচ্ছা ছোট ফাঁকিদার একটা কথা বলি, ভাইকে একটু বলো কেমন লাগছে তোমাদের ক্লাসটা, ভাইকে বলো তো। ফাঁকিদার একটা কথা বলি, যারা এখন আমাদের অপরিচিতা বাংলা ব্যাচে, কারা কারা যুক্ত হচ্ছে না বলতো? অপরিচিতা বাংলা ব্যাচে যারা এখনো যুক্ত হও নাই, উইদিন টুডে, নট টুমোরো, আগামীকালকে, আজকের মধ্যে যুক্ত হয়ে যাও। এবং আজকের মধ্যে যারা যারা যুক্ত হবা তোমাদের জন্য আমি, তোমরা একটা চকলেট খাই নিও, হ্যাঁ 720 টাকা সেন্ড মানি করে 30 টাকা দিয়ে তুমি একটা ললিপপ খেয়ে নিও। কেমন? যারা আজকের মধ্যে যুক্ত হবা সেন্ড মানি করে ভাইকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে, আমার পেজের মধ্যে মেসেজ দিলে অ্যাডমিনে কেউ 30 টাকা পাড়া, হ্যাঁ অ্যাডমিনে কেউ আরো 30 টাকা পাড়া, আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপে টেক্সট করবা, আমি অ্যাড করে দিব। ঠিক আছে? যারা অপরিচিতা বাংলা ভাষায় ভর্তি হবা, ভবিষ্যতে ভার্সিটি অ্যাডমিশন যারা যারা দিবা, জাস্ট অনলি আমার খুব একটা প্রিয় মানুষ আছে, যে এবার অ্যাডমিশন মানে এইচএসসি তোমাদের সাথে, তো আমি তাকে বললাম, আবার বললো না যে ভাই গার্লফ্রেন্ড, সবসময় নেগেটিভ চিন্তা নিও না, আসো। আমি তাকে বললাম ভার্সিটি অ্যাডমিশন তুমি কিভাবে পড়াশোনা করো, 1 নাম্বার কাজ দিলাম। 1 নাম্বার কাজ, নাম্বার ওয়ান কাজ হলো তুমি যে বাংলা পড়বা
বাংলার ইংলিশ, কারণ ভার্সিটি অ্যাডমিশনের জন্য যারা মানবিকের আছো বাংলার ইংলিশ এই দুটো হচ্ছে মূল। হ্যাঁ, বাংলার ইংলিশ, তুমি মানবিক আছো, যারা কমার্সের তোমাদেরও বাংলা ইংলিশ কত মার্ক? 12 12 24, 8 8 কত, 8 8 16, 24 আর 16 কত, 40 মার্ক হচ্ছে তোমাদের এই বাংলাতে, সরি বাংলার ইংলিশে 20 20 করে। হ্যাঁ, তো এই জন্য বাংলা ইংলিশ টু মাচ ইম্পর্টেন্ট। এখন থেকে পড়বা, কিভাবে পড়বা? নাম্বার 1 তোমার যে শর্ট সিলেবাস আছে, যেমন দেখো আমি আমার ব্যাচে ধরো এই যে কি কি আছে, গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, 4টা জিনিস। এই 4টা জিনিসের তুমি আজকে ভাই যেভাবে পড়াইছি পড়বা, জাস্ট লাস্টে দিয়ে প্রতিটা গদ্য, একটা গদ্য পদ্য পড়ছো না, লাস্টে দিয়ে এটার প্রিভিয়াস ঢাবির প্রশ্ন, আর ইউর প্রশ্ন, সিউর প্রশ্ন, জেইউর প্রশ্ন সলভ করো। অনলি 15 মিনিট সময় নিবে, 20 মিনিট সময় নিয়ে প্রশ্ন সলভ, আর কিছু করা লাগবে না। নাম্বার 1 কাজ এই হচ্ছে নাম্বার 1 কাজ। নাম্বার 2 কাজ হলো বিরোচন। প্লিজ মনোযোগ দিয়ে খেয়াল করো, যারা ভার্সিটি অ্যাডমিশন থেকে এখন থেকে পড়তে চাস, টার্গেট মানে একটা সেফ জোনে থাকতে চাও, অগ্রিম বলতেছে যারা এইচএসসি দিয়ে ভার্সিটি অ্যাডমিশন স্টার্ট করার চিন্তা করো, এদের 90% কখনো ভার্সিটি চান্স পায় না, অ্যাটলিস্ট ডিউতে কখনো চান্স পায় না। আর যারা একটা সিকিউর জোনে থাকতে চাও, যেটা ভাই আমি সিকিউরিটি চাই, যে আমার ভার্সিটি লাগবে, আমার একটা সেফ জোন দেন, যে এই কাজটা করলে আমি কনফার্ম পাবো, আমার আর কোনো রিস্ক থাকবে না, তাদের জন্য কথাটা। এখন থেকে বিরোচন বইটা পড়ো। বিরোচন বই মানে কি? বিরোচন মানে কি? সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, এই 5টা আইটেম এখন থেকে প্রতিদিন 30 মিনিট করে সময় দিয়ে পড়ো। প্রতিদিন অনলি 30 মিনিট এই টপিকগুলো প্রতিদিন পড়ো। আজকে সমার্থক শব্দ 5টা পড়ো, কালকে পড়ো, এরপরে প্রতিদিন 30 থেকে 45 মিনিট পড়ো। 3 নাম্বার পয়েন্ট, এগুলো বাংলা। 3 নাম্বার পয়েন্ট ইংলিশ, যত পারো ইংলিশ একটা অ্যাডমিশনের বই থেকে বা যেখান থেকে পারো ইংলিশ, ভোকাবুলারি, ইংলিশ ভোকাবুলারি একটা ম্যানেজ করো। ম্যানেজ করে যারা আমার বেঁচে থাকবে আই উইল ট্রাই তোমাদেরকে আমি দেওয়ার জন্য একটা বুক মানে পিডিএফ আকারে, হ্যাঁ, ভোকাবুলারি যে কোনো একটা বই, ওখান থেকে তুমি ইয়ে করো, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম, ফ্রেজ, এরপরে তোমার স্পেলিং, অ্যানালজি, এই টপিকগুলো একটু একটু করে পড়ো, যারা এখন থেকে সেফ জোনে থাকতে চাও। আরেকটা ফাইনাল 4 নাম্বার, ওইটা ইম্পর্টেন্ট। 1 নাম্বার কোশ্চেন ব্যাংকটা যদি পারো, ডিউর কোশ্চেন ব্যাংক প্রিভিয়াস 15 থেকে 20 বছর প্রতিদিন একটা একটা করে সলভ করো। আমি তোমাকে লিখে দিলাম, যারা এই কাজগুলো করবে ওদের কখনো জিন্দেগিতে ঢাকা বিশ্ববিদ্যালয় মিস যাবে না। আমি গ্যারান্টি দিলাম যারা এখন থেকে কাজগুলো করবে। আমি তোমাকে কিভাবে হেল্প করব? তোমার বাংলা জিনিসটা তোমার যে গদ্য আছে, পদ্য আছে, নাটক, উপন্যাস, ব্যাকরণ, নির্মিতি, এই জিনিসগুলা আবার অ্যাডমিশনে লাগবে। এই জিনিসগুলার এইচএসসি কিভাবে প্রশ্ন, অ্যাডমিশন কিভাবে প্রশ্ন, পুরো জিনিসটা আমি তোমাকে শেষ করে দেবো। আর যে বিরোচন মুখস্থ আইটেম, এটার জন্য তোমাকে আমি একটা বিরোচন বই দিয়ে দিব, একটা ইবুক, এটা কাজ চলতেছে, একটা ইবুক দিয়ে দিব। তুমি এই বিরোচনের বইটা প্রতিদিন একটু একটু করে পড়বা। এটা পিডিএফ আকারে ইবুক থাকবে, হ্যাঁ, পিডিএফ আকারে তুমি এটা প্রতিদিন একটু একটু করে পড়বা। তাহলে তোমার বাংলা তার কোনো জিনিস বাকি থাকবে না অ্যাডমিশনের জন্য। জাস্ট অনলি 10 to 20% বাকি থাকবে। জাস্ট এটা শেষ করে তোমার বেশি দিন লাগবে না, বাকি 80% তোমার আমি শেষ করবো ইনশাল্লাহ। যারা এখনো যুক্ত হও নেই, আজকের মধ্যে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাও। জাস্ট এই নাম্বারে বিকাশ থেকে নগদে 750 টাকা সেন্ড মানি করে ভাইকে আমাদের আবু সুফিয়ান পেজ অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করবা। এবার আমি জাস্ট অনলি 2 মিনিট দাঁড়াবো। কারো কোনো কোশ্চেন থাকলে একটু ভাই কোশ্চেনটা করো ফার্স্ট। কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে 2 মিনিটে কোশ্চেন করো। কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে একটু 2 মিনিটে কোশ্চেন করো। যারা এক্সাম দিবা ভাই ইংরেজির জন্য কিছু বলেন, ইংরেজি কিছু বলেন, ইংরেজি হচ্ছে একটা কাজ করবে। বারবার বলতেছি, যদি কখনো শুধু ঢাবি শুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট আছে সি ইউনিটে 900, মানবিকে আছে 1800, মানবিকে পরীক্ষা দিবে 1.5 লাখ, 1 লাখ সামথিং, 1800 স্টুডেন্ট পাস করবে, 98,000 স্টুডেন্ট পাস করবে না। মানে কি, সিট 1800 আছে, 1800 বেশি কেউ সুযোগ পাবে না, 98,000 ওই হবে না। সেফ জোন তারাই যারা এখন থেকে প্রতিটা ভার্সিটির কোশ্চেন সলভ করবে, শুধু ঢাবি না, সব ভার্সিটির কোশ্চেন সলভ করবে। সে ঢাবির জন্য 100 প্রস্তুত থাকবে, বাকিগুলোর জন্য প্রস্তুত থাকবে। সারাদিন যেগুলো ঢাবি করবা, ঢাবি ভাইয়া হ্যান জীবনও চান্স পাবে না। আজকে লিখে দিতেছে, পারলে এইচএসসি 25-এর কোনো সিনিয়র থেকে দেখ, ঢাবির পরে তোমার অফলাইন কোচিং জীবনও তোমাকে পড়াবে না, তখন ঘুরে ফিরে আমাদের কাছে আসতে হবে ইনশাল্লাহ। দেখে নিও, আমি 26-এর ক্লাস শুরু করেছি মাত্র কয়েকদিন হয়েছে, এর আগে 25-এর প্রতিটা ভার্সিটির জন্য পড়াইছে। যারা আগে দেখেছেন ওরা জানো। এই জন্য এখন থেকে প্রতিটা ভার্সিটির জন্য প্রিপারেশন নিয়ে পড়াশোনা করো, কেমন? কারো কোনো প্রশ্ন থাকলে ভাই একটু আর্লি করে করো। ওকে ভাই, চশমার রহস্য কি? তোমাদের ভাবি বলছে চশমা দিতে, তাই ভাই কোনো টেস্ট পেপার কিনতে হবে বাংলা? কিচ্ছু কিনা লাগবে না। দেখ তো আমার আজকের স্লাইডটা তোর মনে হয় টেস্ট পেপার তোর লাগবে, তোর এইচএসসির এমসিকিউ আমি দিব, তোর টেস্ট পেপার এমসিকিউ আমি দিব, তোর মানে ভার্সিটি কোশ্চেন এমসিকিউ আমি দিব, তোর টেস্ট পেপারে কি করবি? সৃজনশীল 120 সলভ করবি, কি লাভ? টাইম ওয়াস্ট। আমি যা সিকিউর কি পয়েন্টে যা সলভ করবো দ্যাটস এনাফ। ওকে, আমি আজকে ভর্তি হবো, আমার যে আমি আজকে ভর্তি হবো, তো তুমি হও না, এখনই যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে। একটি ব্যাচই তোমার জন্য যথেষ্ট, তোমার বাংলাকে 100 গুছিয়ে দেওয়ার জন্য।
ওকে, এক্সাম কই দিব, এক্সাম কই দিবে, এক্সাম কই দিব মানে হচ্ছে মানে কি, এক্সাম এক্সাম তো এক্সাম ব্যাচেই দিবা। আমাদের এই লাইভের ক্যাপশনে একটা এক্সাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ঠিক 9টা এক্সাম, প্রত্যেক এক্সাম দিবি কিন্তু বলে দিলাম, না দিলে কিন্তু একদম মজিদ ফির, ওরে মজিদ ফির তুই আসস, ও আমার খালেক ব্যাপারে তো আছে যে। ওকে, খাদিজা আক্তার লামিয়া, ভাই আমি 25 ব্যাচের স্টুডেন্ট, আপনার ব্যাচে ভর্তি ছিলাম, এখন ডিয়ার স্টুডেন্ট। খাদিজা আক্তার লামিয়া, ও লামিয়া কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ খাদিজা আক্তার লামিয়া। লামিয়া তুমি ভাইয়ের কোন ব্যাচে ছিল ভাই বলো তো? আমার বাংলা এডমিশন ব্যাচ, আমার প্রত্যাবর্তন ব্যাচ, নাও নেভার ব্যাচ, নাকি আমার ঢাবির আগে ম্যারাথন ব্যাচ, কোন ব্যাচে ছিল ভাই একটু জানাও। আর তুমি ঢাবিতে আসছো, তুমি ভাইয়ের জন্য মিষ্টি পাঠাইছো? মিষ্টি পাঠাও না কিন্তু, পাঠাইছে? পাঠায় নাই কিন্তু এখনো। সো ও বলেও নাই, শুনিও নাই, রাখিনি সন্ধান, জানিও না, এখনো কিন্তু পাঠাও, ও মাত্র জানছি। মিষ্টিটা পাঠাই দিও, আর ভাই ক্যাম্পাসে গেলে দেখা করবো ইনশাল্লাহ। ও কারো কোনো কোশ্চেন? ভাই সিরাজউদ্দৌলা নাটকটা পড়েন ফুল ক্লাস আগামীকাল, বাংলা দ্বিতীয় পত্র নির্মিত 70 মার্কের ক্লাস হবে, এর পরের দিন সিরাজের ক্লাস, এর পরের দিন লাল সালোর ক্লাস, এর পরের দিন আমাদের পেইড ব্যাচের ক্লাস, বাংলা ফার্স্ট পাওয়ার, অলরেডি পেইড ব্যাচের সেকেন্ড পাওয়ার মিশন চলতেছে। ওকে, এক্সাম লিঙ্কে হোয়াটসঅ্যাপে দিবেন, যে হোয়াটসঅ্যাপে। পূজা আমি ভাই আমি কালকে ভর্তি হবো, তাহলে তুমি 30 টাকার মিস করলা, এই নেট প্রবলেম। আচ্ছা, সরওয়ার হোসেন অ্যাবসেন্ট ক্যান্ডিডেট 2025, মানে অ্যাডমিট কার্ড নিয়ে এক্সাম দেয়নি যারা, তারা 2024 কোন সিলেবাসে দিবে? এইচএসসি 25 মানে শর্ট সিলেবাস, মানে এইচএসসি পরীক্ষাটা। ওকে ওকে ওকে, ভাইয়া ললিপপটা কি তাহলে আমরা পাবো না? ইবনুল আরাফাত, তোমরা আগে ভর্তি হয়েছো, ললিপপ ওগার কি তার, যা আমার লগে যেদিন দেখা হবে, যেদিন ঢাবিতে চান্স পাবে, ওই দিন আমি তোরে আমি কি খাওয়াইতে পারি, যা কিটক্যাট খাবো, যা একদম প্রমিস। দাবিতে চান্স পেলে আমি কিটক্যাট খাবো, একদম বিদেশি কিটক্যাট, গরিব কিটক্যাট না কিন্তু, বাংলাদেশি সস্তা নাকি, বিদেশি কিটক্যাট খাবো, 150 টাকা এমন। তোর পিছিয়ে আমি 150 টাকা নষ্ট করবো, উফ, ভাবলে আমার বুকটা ফেটে যায়। রাবিয়া এক্সাম গ্রুপের লিঙ্ক কই পাবো? আমার মাথার উপরে, সরি এই লাইভের ক্যাপশনে, ক্যাপশনে এক্সাম গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, এটা 13 বার বলছি কথাটা, কেমন? আ আ আ আ মাইরা, থ্যাংক ইউ। কবিতা, আমি এইচএসসি 2026 ব্যাচ, আমি আপনার বাংলা এডমিশন ব্যাচে আছি, এখন আবার অপরিচিত বাংলা ব্যাচে ভর্তি হতে হবে, তুমি একই ইনবক্সে নক দাও, ভর্তি হলে ভালো, না হলে আরো ভালো। ভাই সিলেবাস তো এখনো কিছু কিছু বাকি, এখন কি শুরু করব? না, তুমি পরীক্ষার আগের রাতে শুরু করিও, তা সিলেবাস এখনো বাকি, আমাকে শুরু করবেন আগের রাতে শুরু করিস তুই, মানে মালিহা, মালিহা ভালো হয়ে যা করে দিলাম, ভালো হয়ে যায়। ভাই ক্লাসের পিডিএফ দিয়েন, পেইড ব্যাচের পিডিএফ, এটা একটু ভাইকে বলিও না, লক্ষ্মী শোনা। ওকে, মানবিক বিভাগ ভাই, আমি তাহলে কোন ইউনিভার্সিটির কোন গ্রুপে? মানবিক বিভাগ বি ইউনিটে, বি বি। ভাই সিলেবাস এখন কিছু বাকি, মালিয়া মাত্র বললাম। ওকে, ইফতেকার মোহাম্মদ আদনান, ভাই আপনার বয়স কতক্ষণ কতক্ষণ বাড়ে আবার কমে যায় কেন? এটা হচ্ছে তোমার এই বয়সটাই এমন, কখনো বাড়ে কখনো কমে, হ্যাঁ এটা এই বয়সটাই এমন। সাউন্ড, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেন একটু, আয় আয়, তো লিঙ্ক নেই, বললাম এই লাইভের ক্যাপশনে লিঙ্কটা আছে ভাই, যারা ইউটিউব থেকে দেখতেছে এই ক্লাসের ভাই, এর ক্যাপশন ডেসক্রিপশন ভাই প্রথম কমেন্টে আছে ভাই। অ্যাডমিশন কোর্স নিয়ে কিছু বলেন প্লিজ। অ্যাডমিশন ব্যাচ নিয়ে এখন না ভাইয়ের কাছে, এখন আগে তুমি একাডেমিক আর অ্যাডমিশন দুইটা একসাথে পড়ো, এরপরে তুমি ফাইনাল অ্যাডমিশনে যাও। এই যে অনেকে আসেন এখন থেকে পুরো অ্যাডমিশনে না, এখন পুরো না, তাহলে আবার ধরা খেয়ে যাবে। সবসময় ব্যালেন্স রাখবে, এইচএসসি অ্যাডমিশন একটা ব্যালেন্স রাখবা, যেটা আমি রাখছি, বিশ্বাস করো আমি যেটা রাখছি। আমার জীবনে কোনো সময় দেখছো এই যে লাল গেঞ্জি পরে যে কখনো দেখছো? লাল 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 বাস লাল, জীবনে কখনো দেখছো না? যারা এরকম করে জীবনে অ্যাডমিশন চান্স পায়, অ্যাডমিশন ওই চান্স পায় যে এই পড়াগুলো পড়ে। লাল লাল যারা যারা করে একটাও চান্স পায় না জীবনে। প্রতি বছর আমি এইচএসসি 23টা পড়াইছি, এইচএসসি 24টা পড়াইছি, এইচএসসি 25টা পড়াইছি, এইচএসসি 25 আমার ব্যাচ ছিল কটা? বাংলা অ্যাডমিশন ব্যাচ, ম্যারাথন ব্যাচ, প্রত্যাবর্তন ব্যাচ, নাও আর নেভার ব্যাচ, আরেকটা কি যেন একটা ছিল মনে হয়, 5টা ব্যাচ, কয়েক হাজার স্টুডেন্ট আমি পড়াইছি। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করিও, এক্সপিরিয়েন্স কম হয়নি। লালে লাল শাহজালাল যারা যারা করবে একটাও চান্স পাবি না। এখন থেকে পড়, এমন ভাবে পড়ে যে অ্যাডমিশন ব্যালেন্স করে পড়, কেমন? ওকে ভাই, আমি কুনাফা চকলেট খাওয়া আপনার কাছ থেকে। কুনাফা, এটা আবার কি চকলেট? ডোন্ট নো। ভাই বাংলা নতুন গল্প কবিতা পড়াবেন একটু? ডেফিনেটলি পড়াবো, 26-এর ফুল সিলেবাস না। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ, ভালো থাকো, সুস্থ থাকো। ওকে ওকে, টাটা টাটা টাটা। ও তোমাদের সাথে 9টা বাজে এক্সাম, ঠিক 10টা বাজে সমস্যার ক্লাস। আল্লাহ হাফিজ।